So, আজকের আমাদের experiment number 2, it is the study of three-phase alternator on various load. Theoretical কথাবার্তা আমাদের খুবই কম, so we'll cut it short. আমরা শর্টেই শেষ করার ট্রাই করব। হ্যাঁ স্যার মাইকে স্যার বোঝার সমস্যা হচ্ছে স্যার, শুনতে খুবই প্রবলেম হচ্ছে স্যার। এখন শুনতে পাচ্ছেন? স্যার ভয়েসটা স্যার ক্লিয়ার না। এক সেকেন্ড, লেট মি চেক। আমি একটু অ্যাম্পলিফাই করে দেই। হ্যালো, এখন শোনা যাচ্ছে? স্যার ভয়েসটা ডিস্টার্বড এমন হচ্ছে, ভেঙে যাচ্ছে, ব্রোকেন একটা সাউন্ড আসছে। বুঝতে পেরেছি। আমার ইকুয়ালাইজার অন করা, যাতে আমার রেকর্ডিংটা সুন্দর হয়, ওটা আমি অফ করে দিচ্ছি। Okay, how about now? এখন শোনা যাচ্ছে? Better, sir. Okay. Then I think we can start now. So, যেটা বলছিলাম, আজকে আমাদের হচ্ছে স্টাডি অফ থ্রি ফেজ অল্টারনেটর। এটা মেইন যে কনস্ট্রাকশন এবং এটা সেটা আমরা লেকচার সেকেন্ড পার্টে গিয়ে দেখবো, আমাদের ভিডিও ডেমনস্ট্রেশনে গিয়ে দেখবো। সো ফার্স্ট অফ অল আমরা একটু যদি আসি, যে বেসিক প্রিন্সিপালে যদি আসি, the basic principle, আমরা তো সবাই ডিসি জেনারেটর সম্পর্কে জানি। এই ক্ষেত্রে আই গেস আমরা জানি ডিসি জেনারেটর একটা যদি সিম্পলিফাইড ডায়াগ্রাম ড্র করি, আমাদের কি থাকবে? ফিল্ড ম্যাগনেট অথবা পার্মানেন্ট ম্যাগনেট থাকবে, নর্থ এবং সাউথ পোল, ঠিক আছে? এবং আমাদের একটা আর্মেচার থাকবে। এখানে আমি একটা সিঙ্গেল লেয়ার আর্মেচার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার একটা কমিউটেটর থাকবে, সেখানে মাঝখানে আমার একটা মাইকার লেয়ার থাকবে, এখানে আমার কার্বন ব্রাশ থাকবে, দিস আর দ্য কার্বন ব্রাশেস। এবং কনসিকুয়েন্টলি কার্বন ব্রাশের সাথে আমি যদি কোনো লোড চালাতে চাই, অবশ্যই রেজিস্টিভ লোড হতে হবে, তাহলে সেটা আমরা চালাতে পারবো, যেহেতু ডিসি জেনারেটর। সো ভেরি ওয়েল, ডিসি জেনারেটর প্রিন্সিপালটা কি? নর্থ থেকে সাউথে আমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পাস করে। সো দিস আর দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যেটা সবসময় আমার নর্থ থেকে সাউথের দিকেই ট্রাভেল করবে। এবং তার রেসপেক্টে আমি যদি একটা মোশন দিই, আর্মেচারটা আমার এরকম একটা, সে ফর ইনস্ট্যান্স একটা ক্লকওয়াইজ মোশনে যদি রোটেট করে, তাহলে আর্মেচারের আমার লেফট সাইডটা উপরের দিকে যাচ্ছে, রাইট সাইডটা নিচের দিকে যাচ্ছে। এবং মুভমেন্টের কারণে আমার এই ম্যাগনেটিক ফ্লাক্সগুলিকে কাট করবে। সো আমার এই ম্যাগনেটিক ফ্লাক্স যদি কাট করে, তাহলে এটার মধ্যে একটা কারেন্ট উৎপন্ন হবে। সেই কারেন্টের ডিরেকশনটা পাই, এখানে আমি আরবিট্রারি ডিরেকশন দিলাম, সেটা আমরা পাই হচ্ছে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল দিয়ে। এখন এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় আছে। ফার্স্ট অফ অল, একটু ইনটুইটিভ চিন্তা আমরা যদি করে দেখি, আমরা কারেন্ট তৈরি করার জন্য দ্য বেসিক প্রিন্সিপাল ইজ আমার ফ্লাক্স কাট করতে হবে একটা কন্ডাক্টর দিয়ে। ওকে, ফ্লাক্স কাট করতে হবে। অ্যাটেন্ডেন্সের বিষয়ে এখন আর কথা বলবো না, আমরা অ্যাটেন্ডেন্স ক্লাস শেষে আমি আবার এডিট করে দেব। সো ফ্লাক্স কাট করতে হবে। এখন ফ্লাক্স আমি দুইভাবে কাট করতে পারি। ফর ইনস্ট্যান্স, আমার যদি এটা আমার ফিল্ড ম্যাগনেট হয়, দিস আর দ্য ম্যাগনেটিক ফিল্ডস অর ম্যাগনেটিক ফ্লাক্স, এটার মধ্যে আমি কন্ডাক্টর, এরকম যদি একটা কন্ডাক্টর হয়, আমার কন্ডাক্টরটাকে আমি ফিল্ডের মধ্যে মুভ করিয়ে কাট করতে পারি। দিস ইজ ওয়ান পসিবল সলিউশন ফর দ্যাট। আরেকটা কি হতে পারে, আমার কন্ডাক্টরটা স্থির আছে, আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে মুভ করাচ্ছি। সো দিস উইল মুভ ইন আপ এন্ড ডাউন ডিরেকশন। মানে ম্যাগনেট দুইটাকে আপ এন্ড ডাউন ডিরেকশনে যদি মুভ করাই, তাহলে তো আমার কাট হচ্ছে, ফিল্ড কাট হচ্ছে। মানে বিষয়টা হচ্ছে, মানে একটু অ্যানালিটিক্যালি যদি চিন্তা করি, তাহলে হচ্ছে বিষয়টা
যে আমরা বোতলের মুখ লাগাতে পারি কিভাবে। বোতলটাকে স্থির রেখে মুখটাকে যদি আমি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাই তাহলে বোতল স্টপ হবে বা বোতলটা বন্ধ হয়ে যাবে, অথবা উল্টাটাও করতে পারি, চিপিটাকে আমি স্টিল রেখে বোতলটাকে যদি ঘুরাই, যদিও এভাবে কেউ করে না প্র্যাকটিক্যালি, যদি ঘুরাই বাট দ্য পারপাস উইল সার্ভ, বোতলটা কিন্তু বন্ধ হবে, এফোর্ট একটু বেশি লাগবে বা বোতলটা বন্ধ হবে। সো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে ডিসি জেনারেটরে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ম্যাগনেট বা আমার ফিল্ড ম্যাগনেট বা পার্মানেন্ট ম্যাগনেট ইন দিস কেস, এটাকে আমরা স্থির রেখে, ইন আদার ওয়ার্ডস দ্য ম্যাগনেটিক ফ্লাক্সকে আমি স্থির রেখে আমি কন্ডাক্টরটাকে একটা মোশনের মাধ্যমে রোটেট করাচ্ছি। অন কন্ট্রারি আমি এসি জেনারেটরে গিয়ে যেটা দেখব সেখানে আমার আর্মেচার বা কন্ডাক্টর যেটা আছে সেটা আমার স্থির থাকবে, আমি ফিল্ডটাকে রোটেট করাবো। দুই ক্ষেত্রেই আমার প্রথম স্টেজে এসি কারেন্ট তৈরি হবে, এন্ড কনসিকুয়েন্টলি ডিসি জেনারেটরের ক্ষেত্রে সেটাকে আমরা কমিউটেশন করে পালসেটিং ডিসি এবং পরবর্তীতে আরো কিছু ফিল্টারিং করে ফুল ডিসিতে কনভার্ট করে ফেলতে পারি। সো উইথ দ্যাট লেট আস মুভ অন। আমার এসি জেনারেটরের প্রিন্সিপালটা তো আমরা বুঝতে পারলাম। এখানে এসি জেনারেটরের মানে একটু বেসিক কনস্ট্রাকশন সম্পর্কে যদি ধারণা দিয়ে দেই, সো দেয়ার আর টু পার্টস, দেয়ার আর টু মেইন পার্টস of an AC generator. এখন আমি মাঝে মধ্যে এসি জেনারেটর বলি, মাঝে মধ্যে অল্টারনেটর বলি, মাঝে মধ্যে সিনক্রোনাস জেনারেটর বলি। অল দিস টার্ম সিগনিফাই দ্য সেম ডিভাইস, সেম মেশিনকেই সিগনিফাই করে, এন্ড দে আর ইন্টারচেঞ্জেবল, এটাতে কোনো প্রবলেম নেই। সো এখানে আমি সিনক্রোনাস জেনারেটর লিখে দিতে পারি প্লাস অল্টারনেটর, একই জিনিসের আমার তিনটা নাম। সো দেয়ার আর টু পার্টস। নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে আমার স্টেটর। স্টেটর শব্দটা আসছে হচ্ছে স্টেশনারি থেকে। সো এখানে যেই অবজেক্টটা স্টেশনারি থাকবে সেটাই হচ্ছে আমার স্টেটর। এন্ড ইন কেস অফ এসি জেনারেটর অথবা অল্টারনেটর আমার স্টেশনারি থাকে কোনটা? এই কন্ডাক্টর, এটাকে আমরা কন্ডাক্টর বলে থাকি, অর আর্মেচারও বলে থাকি। সো আমার এই কন্ডাক্টর অর আর্মেচার এটা আমার স্টেশনারি থাকবে। সো দ্য আর্মেচার ইজ স্টেশনারি এন্ড যেহেতু এসি জেনারেটর বা অল্টারনেটর, এখানে নাম্বার অফ ফেজেস এর বিষয়টাও চলে আসতেছে। আমরা সাধারণত ইলেকট্রিসিটি জেনারেট করি 3 ফেজে, সো এখানে আমার 3 সেট অফ আর্মেচার লাগবে, 3 সেটস অফ আর্মেচার প্রেজেন্ট এবং 3 sets of armature are in arranged such a way যে they are 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিগ্রি এটাকে বলা হয়ে থাকে, ইলেকট্রিক্যাল অ্যাপার্ট, 120 বা 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি অ্যাপার্ট। এখন এখানে দুই ধরনের ডিগ্রি আছে, মেকানিক্যাল ডিগ্রি এন্ড ইলেকট্রিক্যাল ডিগ্রি। একটু যদি পার্থক্যটা বুঝি, আমরা সাধারণত প্রোট্রাক্টর বা আমাদের বাংলা ভাষায় যাকে চাঁদা বলে সেটা দিয়ে যে মেজারমেন্টটা করি, ফর ইনস্ট্যান্স এখানে যদি আমি একটা অ্যাঙ্গেল ধরি, দিস অ্যাঙ্গেল, এটাকে আমরা রেফার করি হচ্ছে মেকানিক্যাল ডিগ্রি। সো আমি যদি বলি যে তিনটা কন্ডাক্টর 120 মেকানিক্যাল ডিগ্রি অ্যাপার্ট, তাহলে সেগুলো দেখতে হবে হচ্ছে
এই একটা কন্ডাক্টর যদি এরকম থাকে, আরেকটা থাকবে হচ্ছে এই পজিশনে, আরেকটা এই পজিশনে, each of them are roughly 120 degree apart. On the second hand, electrical degree যেটা আমার ডিনোট করে সেটা হচ্ছে এটা তিনটা মধ্য দিয়ে যে অল্টারনেটিং ওয়েভটা প্রডিউস হবে তাদের মধ্যে ফেজ ডিফারেন্সটা। যদি একটু প্লটটা দেখি, সে this is our y axis, this is our x axis, যেখানে আমরা টাইমের মেজার করতেছি, এবং y axis এ ভোল্টেজ অর কারেন্ট আপনি যে কোনো একটা ইয়ে করতে পারেন। সো আপনার একটা ওয়েভ ফর্ম যদি এসি ওয়েভ ফর্ম, যেহেতু এসি জেনারেটর এরকম হয়, তাহলে এই টাইম এটাকে আমরা ওমেগা টি দিয়েই দেখাই। ওমেগা টিকে আমরা কি বলতে পারি? কেউ কি বলতে পারবেন? স্যার থিটা। থিটা। হ্যাঁ, এক্স্যাক্টলি থিটা। কেন থিটা সেটা বলতে পারবেন? কিভাবে আসে? সো এই জিনিসগুলো একটু জানা থাকতে হবে, মানে একটু ডিপে গিয়ে কোশ্চেন করতে হবে। আমরা মানে ওমেগা আর থিটা এটা তো আমার রোটেশনাল মোশনের জন্য, লিনিয়ার মোশনের জন্য আমরা যে জিনিসটা দেখি, এই সূত্রটা তো আমরা সবাই পড়েছি না, S ইকুয়াল টু VT। এটা কি আমরা জানি সবাই? আই গেস জানি। সো এখানে S হচ্ছে কি আমার ডিসপ্লেসমেন্ট অথবা ডিস্টেন্স, whichever you prefer. V হচ্ছে কি আমার ভেলোসিটি, আর স্কেলার যদি চিন্তা করেন তাহলে স্পিড। এই ফর্মুলাটারই রোটেশনাল কাউন্টার পার্ট হচ্ছে আমার এইটা, যেখানে টি তো টাইম, ওমেগা কি আমার অ্যাঙ্গুলার স্পিড। তাহলে অ্যাঙ্গুলার স্পিড ইন্টু টাইম করলে আমি কি পাবো? অ্যাঙ্গুলার ডিস্টেন্স। এবং অ্যাঙ্গুলার ডিস্টেন্স জিনিসটা কি? সে ফর ইনস্টেন্স একটা বডি এই পজিশনে ছিল, সেটা আফটার সার্টেন অ্যামাউন্ট অফ টাইম রোটেট করে এখানে আসলো, তাহলে এই ডিস্টেন্সটা কি তাদের মাঝখানে? অ্যাঙ্গেলটা না? বুঝতে পারা গিয়েছে? ওকে, সো এটাকে যদি আমি থেটা লিখি তাহলে সেই বেসিসে আমরা থেটা বলে থাকি। যাই হোক, একটু অফ টপিক চলে গেলাম। সো এটা যদি আমার ফার্স্ট ফেজের যদি ভোল্টেজ অথবা কারেন্ট, আমরা ভোল্টেজ দিয়েই বলি, ফার্স্ট ফেজের ভোল্টেজ যদি এটা হয়, তাহলে সেকেন্ড ফেজের ভোল্টেজটা হবে হচ্ছে আমার 120 ডিগ্রি ইলেকট্রিক্যালি অ্যাপার্ট, এরকম হবে। অ্যান্ড কনসিকুয়েন্টলি আমার থার্ড ফেজের ভোল্টেজটা হবে এরকম। সো এই ডিস্টেন্স গুলি হচ্ছে আমার 120 ডিগ্রি from one another. So this is the basic difference between mechanical and electrical degree. I guess এইটুকু বোঝা গিয়েছে। So this is all about stator, এর থেকে ডিপে আর যেতে যাচ্ছি না। এরপরে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমার সেটাকে বলছি হচ্ছে আমরা গিয়ে নাম্বার 2, it is the rotor. The rotor signifies, এটা হচ্ছে রোটেশনাল বা রোটেটিং, এই শব্দটা থেকে আসে, রোটেট টু রোটেট থেকে আসে, মানে যেই বডিটা আমার জেনারেটর বা অল্টারনেটরের মধ্যে রোটেট করবে সেটাকে আমরা বলছি হচ্ছে রোটর। সো ইফ দ্যাট ইজ দ্য কেস, আবার এই অ্যানালজিতে চলে যাই, আমার এসি জেনারেটর, এটা তো আমার হচ্ছে এসি, এটা হচ্ছে ডিসি। এসি জেনারেটরের মধ্যে আমার রোটেটিং বা মুভিং ইন সিম্পল সেন্স কোনটা? আমার এই ফিল্ডগুলি, ফিল্ড অথবা ফিল্ড ম্যাগনেট, তাই না? সো সেই রেসপেক্টে যদি বলি, দ্য রোটর consists of the field magnets. So field magnets আমরা theoretically এটাকে পার্মানেন্ট ম্যাগনেট হিসেবে ধরে নিতে পারি,
বাট প্র্যাকটিক্যালি যখন আমরা যাব এটা পার্মানেন্ট ম্যাগনেট কনসিডার করা হয় না, এখানে আমরা ইলেকট্রোম্যাগনেট ইউজ করে থাকি। সো ইট কনসিস্ট অফ ফিল্ড ম্যাগনেটস এবং দে আর arranged as alternating poles. সো এমন ভাবে অ্যারেঞ্জ করা থাকবে ম্যাগনেটগুলি, এটা আমরা সেকেন্ড পার্টিকে আরেকটু ভালো বুঝতে পারবো, যাতে এটা একটা পোল আমি একটু ড্র করে দিই তাও সিম্পলি। সে দিস ইজ দ্য আর্মেচার, সরি দিস ইজ দ্য রোটর। সো আমার একটা ফিল্ড এরকম যদি হয়, সো আমি 4 পোল চিন্তা করলাম। পোলগুলি হচ্ছে এই ম্যাগনেটের মধ্যে কতগুলি আমার নর্থ এবং সাউথ পোল ক্রিয়েট হচ্ছে। সো এইটা যদি আমার নর্থ পোল হয়, দিস উইল বি আ সাউথ পোল, দিস উইল বি আ নর্থ পোল, দিস উইল বি আ সাউথ পোল, এন্ড এটা রোটেট করতে থাকবে সে ইন ক্লকওয়াইজ ডিরেকশন। কাউন্টার ক্লকওয়াইজ হতে পারে, নাথিং রং উইথ দ্যাট। সো দে আর অ্যারেঞ্জড অ্যাজ অল্টারনেটিং পোলস, এরকম পোলগুলি অল্টারনেটলি অ্যারেঞ্জ করা থাকবে। এবং এই রোটেশনের কারণে এখানে কি ক্রিয়েট হবে, একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। Due to the rotation, it will create a rotating magnetic field. And this field, এটাই আমরা স্টেশনারি যে আর্মেচারটা বা স্টেটরের মধ্যে যে কন্ডাক্টরগুলি আছে সেটাকে কাট করবে, করলেই তখন আমার স্টেটরের মধ্যে দিয়ে কারেন্ট ইনডিউস হবে। So this is all about the rotor of the কি বলবো অল্টারনেটর। সো এখন স্বভাবতই আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে একটা কথা তো আমি বলেই আসছি যে আমি ডিসি মোটর দিয়েও আমার প্রিলিমিনারি আমার কিন্তু ডিসি মোটর এটা যে রোটেট করতেছে এটাও কিন্তু আমার অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করে। আবার আমার এসি ডিসি জেনারেটর কিন্তু আমার অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করে, এন্ড আমার এসি জেনারেটরও অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করে। ডিসি জেনারেটরটা ফার্দার কিছু কমিউটেশন এবং ইলেকট্রিফিকেশনের মাধ্যমে এটাকে আমরা ডিসি তে কনভার্ট করে দিই। তাইলে আমরা সেকেন্ডটা ইউজ করতেছি কেন, ফার্স্টটা না কেন? এবং বেসিক্যালি ডিসি জেনারেটরটা কিন্তু আমার আগে আবিষ্কার হয়েছে, এই বিষয়টা আমরা সবাই জানি, মানে খুব ডিপলি না জানলে অল্প বিস্তর জানি। দ্য ব্যাটল অফ কারেন্টস বিটুইন নট আইনস্টাইন, এডিসন এন্ড নিকোলা টেসলা। সো ডিসি জেনারেটরটা আগে আবিষ্কার হয়েছে, দুইটা একই কারেন্ট উৎপন্ন করছে, তাহলে আমার এসি এই কনস্ট্রাকশনে যাওয়ার কি অর্থ? সো সেই রিজনগুলি যদি একটু ব্যাখ্যা করি, দ্য রিজন বিহাইন্ড দ্যাট, যে অ্যাডভান্টেজেস অফ স্টেশনারি আর্মেচার বা স্টেশনারি কন্ডাক্টর, সেটা যদি একটু দেখি। দ্য অ্যাডভান্টেজেস অফ এ স্টেশনারি আর্মেচার, ওর এটাকে আমরা বলতে পারি হচ্ছে কন্ডাক্টর। Advantages of stationary armature and conductor, they are threefold, মানে তিনটা মেইন অ্যাডভান্টেজ। নাম্বার 1 হচ্ছে output current can be directly led from the stator fixed terminal without having to pass through a brush contact. খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, একটু সামারি যদি লিখি, output current can be directly led from the stator fixed terminal. দেখেন এই ডিসি মোটরের ক্ষেত্রে, সরি ডিসি জেনারেটরের ক্ষেত্রে, মোটর জেনারেটর কনফিউজ করে ফেলতেছি,
ডিসি জেনারেটরের ক্ষেত্রে আমার যেটা ঘটতেছে সেটা হচ্ছে কি, আমার এই আর্মেচারটা কিন্তু আমার রোটেটিং। এই যদি আমরা একটা অ্যাক্সিস ধরি, এই অ্যাক্সিসের রেসপেক্টে এটা কিন্তু রোটেটিং, এবং এটা রোটেট করার ফলে আমার তার যেটা দিয়ে আমি এই যে তার দিয়ে আমি লোডগুলি সাপ্লাই দিব, রেজিস্টিভ বা ক্যাপাসিটিভ বা সরি ডিসির ক্ষেত্রে এটা অবশ্যই রেজিস্টিভই হবে, রেজিস্টিভ লোডটা সাপ্লাই দিচ্ছি, এটা তো স্টেশনারি। তাহলে কারেন্টটা এটা যে রোটেট করতেছে, এটার থেকে একটা রোটেটিং বডি থেকে একটা স্টেশনারি বডিতে কিভাবে পাস করবে, সেই জন্য আমরা ইউজ করি কি এরকম কার্বন কন্ডাক্টিং ব্রাশ বা গ্রাফাইট ব্রাশ ইউজ করি। এই ব্রাশটা কিরকম দেখতে হয় এটা আমরা সেকেন্ড পার্টে গিয়ে দেখবো। সো এই ব্রাশ কন্ট্যাক্টটা থাকার কারণে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা আমি ডিপলি যাব না, বাট যদি শর্টে বলি, এখানে কমিউটেশন অ্যাকশন বলে একটা অ্যাকশন তৈরি হয় এই ব্রাশ কন্ট্যাক্টের কারণে, যেখানে আপনার কি তৈরি হবে, স্পার্ক তৈরি হবে। কারণ একবার দেখেন এই এই কমিউটেটরটা, এটাকে যদি একটু ম্যাগনিফাই করে দেখি আমরা, এরকম একটা সার্কুলার বডি, এটার মাঝখানে আপনার একটা থিন মাইকা লেয়ার আছে, মানে ইনসুলেটিং লেয়ার, এন্ড দিজ আর বোথ কন্ডাক্টরস। সো আপনার ব্রাশটা যখন এরকম একটা পজিশনে থাকবে, মানে হাফ টাচিং দ্য ইনসুলেশন, হাফ টাচিং দ্য কন্ডাক্টর, তখন এখানে একটা স্পার্ক হওয়ার প্রবাবিলিটি আছে। সো এই স্পার্কিংটা রোধ করার জন্য আমার ব্রাশলেস কন্ট্যাক্ট সব জায়গায় সবচেয়ে বেশি সেলিব্রেটেড এন্ড অ্যাকসেপ্টেবল, এবং ব্রাশলেস কন্ট্যাক্ট তৈরি করার জন্য আমরা এই প্রসেসটা স্টেশনারি আর্মেচারের দিকে ধাবিত হলাম। So this is one of the reason. Number 2 যেটা, সেটা হচ্ছে easier to insulate stationary winding for high AC current. ইনসুলেশনটা করাও যেরকম আমার ইজিয়ার, এবং ইনসুলেশনটা যেহেতু আমার আর্মেচার রোটেট করতেছে না, সো এটার মধ্যে কোনো উইন্ডেজ বা এই ধরনের লস যেহেতু দেখা দিচ্ছে না, সো এটা ইনসুলেশনটা একটু পার্মানেন্ট টাইপের বা লং লাস্টিং টাইপের আপনি বলতে পারেন। সো ফর ইনস্ট্যান্ট আপনি একটু যদি বলি, মানে একটা অ্যানালজি যদি বলি, সে একটা আপনি জুতার কথা চিন্তা করেন, একটা স্যান্ডেল বা একটা শু, এটা যদি আপনি স্টেশনারি রাখেন তাহলে কি হবে, এটা তলার যে সোলটা আছে সেটা কিন্তু মোরলেস পার্মানেন্ট থাকবে। একটা লং টাইম পরে গিয়ে এটা ওয়েদার এফেক্টের কারণে এটা হয়তো ঝরে যেতে পারে, বাট আপনি যদি একটা জুতা কন্টিনিউয়াসলি ইউজ করেন, একটা কথা বাংলায় খুব প্রচলিত, সেটা হচ্ছে চাকরি খুঁজতে খুঁজতে জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে। সো এরকম আপনি যত ইউজ করবেন সোলটা কিন্তু আমার ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। সো ওই বেসিক অ্যানালজিটা ওই রকমই, আপনার উইন্ডিংটা, আপনার কন্ডাক্টরটা যদি রোটেটিং থাকে তাহলে ইনসুলেশনটা উঠে যাওয়ার একটা পসিবিলিটি আছে, বাট যদি স্টেশনারি থাকে এটা একটু টু সাম এক্সটেন্ট লং লাস্টিং হবে। সো দিস ইজ অ্যানাদার রিজন। দ্য থার্ড রিজন বিং, যে আর্মেচার উইন্ডিং can be more easily braced. Armature winding can be more easily braced for impact or deformation. এখানে আমরা অনেকেই আছি যারা কম্পিউটার সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা রাখি। কে আছেন মানে কম্পিউটার এবং গ্যাজেট সম্পর্কে একটু ধারণা রাখেন? একটু ভলেন্টারিলি বলেন। সবাই কি ঘুমিয়ে পড়লাম আমরা? হ্যালো, কেউ কি আছেন? কম্পিউটার সম্পর্কে কারোই ধারণা নেই? আচ্ছা, তাহলে আপনি বলেন তো, হার্ড ডিস্ক আমরা এখন কিরকম ইউজ করি, কি কি ফরম্যাটে পাওয়া যায় হার্ড ডিস্ক, কি কি টাইপ? দুই টাইপ পাওয়া যায় না?
হ্যাঁ জি স্যার, SSD এসএসডি আর এসএসডি আর হ্যাঁ এইচডিডি। আচ্ছা, এই শ্রিল ভয়েস এটা কার? আপনি কোন ফিল্টার ইউজ করতেছেন? এটা সাউন্ডিং ভেরি ফানি। এসএসডি এন্ড এইচডিডি, তাই না? আচ্ছা, এসএসডি আর এইচডিডি এর মধ্যে পার্থক্যটা কি বলেন তো? এসএসডি থেকে র্যাম মেমোরি তাড়াতাড়ি রিড করা পসিবল হয়। এসএসডি আপনি কোন হাতে নিয়ে দেখছেন? এইচডিডি কোন হাতে নিয়ে দেখছেন? জি স্যার। এইচডিডি কি রকম? র্যামের মতো না একটা চিপ আইসি? জি স্যার, একটা ছোট চিপ। হ্যাঁ এক্স্যাক্টলি। আর এইচডিডিটা কি একটু বড় এবং ভিতরে আপনার বড়, মেটাল ডিস্ক আছে, সেটা রোটেট করে। জি স্যার। জি স্যার। এখন আপনি আমাকে বলেন নষ্ট হয় কোনটা বেশি, এসএসডি আর এইচডিডি? এইচডিডি স্যার। কেন নষ্ট হয়? কারণ এর ভিতরে মোটর ঘুরতে থাকে, এটা কন্টিনিউয়াস রোটেশনের মধ্যে থাকে, তাই না? সেই জন্য এটার মধ্যে কি আমার এই ডিফরমেশন হওয়ার একটা পসিবিলিটি আছে। আপনার ল্যাপটপ যদি এরকম চলন্ত অবস্থায় হার্ড ডিস্ক ঘোরা অবস্থায় যদি ঠাস করে পড়ে, তাহলে কি ভিতর ডিস্কটা ডিফর্ম হয়ে যাবে না? জি স্যার। এবং তোমাদের এসডিডি গেছে, এটাই তো আমরা বলে থাকি। সেই জন্য আমরা এইচডিডির উপরে যেই কারণেই আমরা এসএসডি কে প্রেফার করি, ফর দ্য সেম রিজন। এখানে আপনি যদি আর্মেচারটা যদি স্টেশনারি থাকে, যদি রোটেটিং না থাকে, তাহলে এটার উপর এই ডিফরমেশন এবং ইম্প্যাক্টটাও আপনার কম পড়বে। বিষয়টা অনেকটা এসএসডির মতো, এটা আপনি মেশিনের এসএসডি হিসেবে চিন্তা করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যাদের এসএসডি এবং এইচডিডি সম্পর্কে ধারণা নাই, আই থিঙ্ক ইট ইজ হাই টাইম ইউ শুড টেক সাম নলেজ। এটা আমার ধারণা না থাকলেও আসলে অপরাধ, কারণ আমারও জানা উচিত। আর আপনারা তো আমার থেকে অনেক বেশি মডার্ন, আপনার সেকেন্ড ইয়ার, সো ইউ আর ফ্রম দা, আপনাদের বাড়তি তো মানে 2000 এর পরে। সো আপনাদের এটা সম্পর্কে ধারণা রাখতে হবে। দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাডভান্সিং ফাস্ট। এনিওয়েজ, সো এই ছিল হচ্ছে আমার বেসিক অ্যাডভান্টেজ গুলি আমার স্টেশনারি আর্মেচার করার। এখন আমরা দেখব যেটা, সেটা হচ্ছে স্যার 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 প্লিজ স্যার। ওইটা আরো একটা মানে একটা রোটেটিং বডি, এবং এর মধ্যে কিন্তু একটা সেন্ট্রিফিউগাল ফোর্সও কাজ করে, তাই না? স্যার স্যার রাইট স্যার। সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণেও কিন্তু আমার যে ইনসুলেশন গুলো আছে বা বার্নিশ, আমরা নর্মালি কি ব্যবহার করি, এর উপরে বার্নিশ ব্যবহার করি, স্যার স্যার লেকার ভার্নিশ এরকম একটা ইউজ করা হয় স্যার। এগুলো ব্যবহার করি। সো সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণেও কিন্তু এটার উপর একটা ফোর্স কাজ করে বাইরের দিকে চলে স্যার স্যার সেন্ট্রিফিউগাল ফোর্স। এর জন্য আমার ইনসুলেশনটা কিন্তু একটু কম ডিউরেবল, তাই না? স্যার এক্স্যাক্টলি স্যার। আচ্ছা, প্রশ্নটা কি এটা বুঝতে পারছো? আমার একটা রোটেটিং বডি, একটা একটা যে কোনো একটা বডি যদি বা মেটাল বা মেটেরিয়াল যদি রোটেটিং হয়, যদি স্টেশনারি হয়, ডেফিনেটলি স্টেশনারি হইলে সে কিন্তু একটা কমফোর্টেবল পজিশন, মানে তার কিন্তু ডিফরমেশন, তারপর ইনসুলেশন নষ্ট হয়ে যাওয়া, এগুলো বেসিক্যালি জেনারেলি কম হবে, তাই না? স্টুডেন্টটা বুঝতে পারছো? একটু রেসপন্ড করতে হবে সবাইকে। জি স্যার। এবং আমি একটা জিনিস বলি যে তোমার তো নেম ডিপার্টমেন্ট, নেভাল আর্কিটেকচার নেম ডিপার্টমেন্টে তোমাদের এই যে এখন টাইমটা হচ্ছে বিকালবেলা, একটু হয়তো তোমার কি বলে ড্রাউজিনেস চলে আসবে, আসাটাই স্বাভাবিক। তবে এই সাবজেক্টগুলো তোমাদের যে পড়ানো হচ্ছে, তোমার জাহাজের একটা শিপের বেসিক কিন্তু তোমার অনেক মেশিন আছে, অনেক মোটর আছে, কারণ এই যে সুয়ারেজ সিস্টেম, পানি উঠাইতে হবে, পানি বের করে দিতে হবে, অনেক কিছু কুলিং করতে হয়। তারপর হলো জেনারেটর হলো তোমার একটা শিপের কিন্তু পার্ট এন্ড পার্সেল। হ্যাঁ হ্যাঁ, মানে একটা জেনারেটর ছাড়া বা মেশিন ছাড়া, মোটর ছাড়া কিন্তু শিপ মানে চিন্তা করা যায় না, ঠিক আছে না? তো কাজেই ড্রাউজিনেস কিন্তু মানে যাতে মানে কি বলে, কারণ এই মেশিন গুলা একটা পার্ট এন্ড পার্সেল অফ দ্য শিপ। তো ড্রাউজিনেস থাকলে কিন্তু চলবে না, পরে কিন্তু দেখা যাবে যে এই তোমার সুন্দর করে অনেক মানে আর্কিটেকচারাল ডিজাইন দিয়ে একটা শিপ তৈরি করা হয়েছে, কিন্তু এর মধ্যে জেনারেটর কাজ করছে না, মেশিন কাজ করছে না, তখন তো সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? তো ড্রাউজিনেসটা থাকলে কিন্তু চলবে না, ক্লিয়ার?
Yes, sir. Sir, yes, sir. Yes, sir. Yes, sir. তো ওয়েক আপ, হ্যাঁ, একটু ঝাড়া টাড়া দিয়ে গ্যালভানাইজেশন ইয়ে করতে হবে, সো দ্যাট ইট ডাজ নট গো ওভারহেড। বুঝতে হবে বিষয়গুলো, ঠিক আছে? থ্যাংক ইউ, প্লিজ প্রসিড। ওকে, সো আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমার এখানে এই যে বললাম যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের কারণে আমার যে কারেন্টটা যে প্রডিউস হচ্ছে সেই কারেন্ট আমার কিভাবে প্রডিউস হচ্ছে। সো সেটা যদি একটু দেখি, এটা হেডিংটা একটু অন্যভাবে দেই, দ্য রিলেশন বিটুইন স্পিড and frequency। আমরা এখান থেকে রিলেশন বিটুইন স্পিড এন্ড ফ্রিকোয়েন্সিটা এটা ডিরাইভ করব। সেটা করতে গিয়ে আমরা বুঝে যাব যে কিভাবে এখানে আমার ইলেকট্রিসিটিটা প্রডিউস হয়। সো তার জন্য আমি একটু টাইম নিয়ে একটা ডায়াগ্রাম একটু ড্র করতে যাচ্ছি। আমার এখানে একটা স্টেটর থাকবে, so this is our stator। পুরো সেকশনটা ড্র করতেছে না, এটা একটা রাউন্ড বডি, আমি একটা পার্শিয়াল পার্ট ড্র করতেছি। এটার মধ্যে আমার পোলগুলি থাকবে। দিস ইজ ওয়ান অফ দ্য পোল, this is one pole, this is another pole, and this is the third pole। তিনটা পোল দিয়ে দেখাই, it will suffice। আচ্ছা, এই পোলগুলির বাইরে আমার কি থাকবে? স্টেশনারি যে কন্ডাক্টরগুলো থাকবে, সেগুলি থাকার কথা, সেগুলি আমার আছে। সো এটা বাইরে আমার স্টেশনারি কন্ডাক্টরগুলি থাকবে। আমরা মাল্টিপল কন্ডাক্টর চিন্তা না করে একটা কন্ডাক্টর যদি চিন্তা করি, সে ফর ইনস্টেন্স এখানে একটা মাত্র কন্ডাক্টর আছে, যেটাকে আমি বলতেছি হচ্ছে এক্স। এখানে যদি আমি এরকম তিনটা অ্যাক্সিস কল্পনা করি, তাহলে এটাকে আমি নর্থ পোল ধরলাম। এখন আপনাদের কাছে প্রশ্ন, বাকি দুটো পোল কি হবে? একটা নর্থ একটা সাউথ, নাকি দুইটাই সাউথ, নাকি দুইটাই নর্থ? দুইটি সাউথ। কেন দুইটাই সাউথ? স্যার নর্থ পেপারে তো স্যার নর্থ থাকতে পারবে না স্যার। হ্যাঁ, একটু আগে বলে আসছিলাম আমার রোটর কনস্ট্রাকশনে দে আর অল্টারনেটিং, পোলগুলি অল্টারনেটিং হবে। সো ফার্স্ট থিংস ফার্স্ট, কিছু টার্মিনোলজি একটু ডিনোট করে আসি। সো ইন অ্যান অল্টারনেটর আমার একটা রিলেশনশিপ থাকে স্পিড এবং ফ্রিকোয়েন্সি। নট অনলি স্পিড এবং ফ্রিকোয়েন্সি, আমার এই রিলেশনশিপটা আসলে ফর্ম করে হচ্ছে তিনটা জিনিসের মধ্যে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে আমার স্পিড, which is denoted by n। নাম্বার টু, এটাতে আপনার থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি, which is the electric frequency, that is denoted by small f, and the unit is hertz, and this is rpm or rotation per minute. And number three, it is the number of poles, কতগুলি পোল এখানে প্রেজেন্ট। সো সেটাকে আমরা পি দিয়ে ডিনোট করি, এবং নাম্বার অফ পোল এটা হচ্ছে অ্যাবসলিউট কোয়ান্টিটি, ইট হ্যাজ নো ইউনিট। সো এখন যদি উই কনসিডার অ্যান আর্মেচার, যেটা বললাম এক্স একটা আর্মেচার, এখানে যদি কনসিডার করি, এখানে আমার ফিল্ডটা কিভাবে ক্রিয়েট হবে? নর্থ থেকে ক্রিয়েট হয়ে, নর্থ থেকে আমার ফিল্ডটা ক্রিয়েট হয়ে এরকম সাউথে গিয়ে ঢুকবে। সিমিলারলি এই সাইড দিয়েও নর্থ থেকে ক্রিয়েট হয়ে সাউথে গিয়ে ঢুকবে। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমার নর্থের দিকে ফিল্ডের ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড, এবং সাউথে আমার ফিল্ডের ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড। আই গেস এইটুকু বোঝা গিয়েছে।
এখন কনসিডারিং আমার এই যে রোটরটা মানে ম্যাগনেট গুলি যদি ক্লকওয়াইজ মোশনে রোটেট করে, সো ইট ইজ রোটেটিং ইন এ ক্লকওয়াইজ মোশন, তাহলে আমার কি ঘটবে একটু দেখেন। আমার জেনারেটর সবসময় কোন রুলটা ফলো করে? আমার ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। সো রাইট হ্যান্ড রুল কোনটা? নট রাইট হ্যান্ড গ্রিপ রুল। সে রাইট হ্যান্ড গ্রিপ রুলটা এখন তো এখানে দেখানো পসিবল না, আমি একটু লিখে দিই। রাইট হ্যান্ড গ্রিপ রুলে আপনারা একটু তিনটা ফিঙ্গার আমরা ইউজ করব, থাম্ব, দ্য ইন্ডেক্স ফিঙ্গার এন্ড দ্য মিডল ফিঙ্গার, মানে আমাদের বৃদ্ধাঙ্গুলি, তারপর ইন্ডেক্স ফিঙ্গার, আর হচ্ছে মধ্যাঙ্গুলি যেটা সেটা, তর্জনী এবং মধ্যাঙ্গুলি, এই তিনটা দিয়ে আমরা ডিনোট করি। তিনটা আমার পারপেন্ডিকুলার পজিশনে থাকবে ইন দ্য রাইট হ্যান্ড, মাস্ট বি রাইট হ্যান্ড, নট দ্য লেফট হ্যান্ড। লেফট হ্যান্ড হলে কিন্তু উল্টা হয়ে যাবে জিনিসটা। লেফট হ্যান্ড ইজ ইউজ ফর দ্য মোটর। সো একটু যদি লেখি, আমার এখানে মিডল ফিঙ্গার যেটা, সেটা দিয়ে আমি ডিনোট করি হচ্ছে দ্য ফ্লো অফ কারেন্ট। থাম্ব denotes the motion in the sense কোন দিকে রোটেট করতেছে। সবাই একটু আমরা হাতে ইয়ে করি, সবাই একটু দেখি, ক্যামেরা অন করি, আমরা একটু দেখি সবাই কি রকম করছে। ক্যামেরা অন করে আমরা হাতগুলো একটু দেখি, জিনিসটা একটু ফিজিক্যালি দেখতে হবে, নাহলে বুঝবেন না। এভরিবডি শোনা যাচ্ছে আমাকে? সবাই একটু ঘুমে জর্জরিত, তাই না? আচ্ছা, আমরা ক্যামেরাগুলি অন করে রাইট হ্যান্ডটা দেখি সবার। রাইট হ্যান্ডটা আমরা কিভাবে রাখবো বলেন তো? আই এম সরি, এক্সট্রিমলি সরি, আমার এখানে ক্যামেরা নাই। আমার ক্যামেরা থাকলে আমি দেখানোর ট্রাই করতাম, আমার ওয়েবক্যামটা নষ্ট। রাইট হ্যান্ডটা কিভাবে রাখবো একটু দেখান দেখি একজন। তিনটা ফিঙ্গার আমার পারপেন্ডিকুলার থাকবে। এরকম একটা ফিঙ্গার থাকলো, একটা এরকম একটা, দিস আর দ্য রেস্ট অফ দ্য ফিঙ্গার, সামথিং লাইক দিস। এরকম একটা পারপেন্ডিকুলার ডিরেকশন ফর্ম করবে, তিনটার সাথে পারপেন্ডিকুলার থাকবে রাইট হ্যান্ডে, যেখানে আমার মিডল ফিঙ্গার ডিনোট করবে ফ্লো অফ। ওকে, বোঝা যাচ্ছে না, আপনাকে আবার অফ করে দিতে পারেন। Flow of current, thumb is the motion or the direction of rotation, and finally আমার index finger, it is the field or magnetic field, তাই না? সো আপনি চিন্তা করুন, আমি কি বললাম, নর্থ পোলের জন্য আমার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে, তাই না? কারণ নর্থ থেকেই তো বের হচ্ছে। আমার রোটেশনটা কি? ক্লকওয়াইজ ডিরেকশনে, তাই না? বোঝা যাচ্ছে? এই জিনিসটা খুব ভালো মতো বুঝতে হবে কিন্তু। ওকে, রোটেশনটা ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে সেটার উপরে আমি রেসপেক্ট করে বের করব হচ্ছে কারেন্টটা কোন ডিরেকশনে ফ্লো করবে, ঠিক আছে? বিফোর দ্যাট, মোটরের ক্ষেত্রে আমার কি হয়, আমার ফিল্ডটা থাকে, কারেন্টটা থাকে, এই দুটো রেসপেক্টে আমি লেফট হ্যান্ড রুল দিয়ে বের করি কারেন্ট, সরি, মোশনটা কোন দিকে মুভ করবে। বাট এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখতে হবে যে আমার ফ্লেমিং রাইট হ্যান্ড রুল যেটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আপনার ফর দ্য, এর মোশন বলতে ফর দ্য মোশন অফ দ্য কন্ডাক্টর, নট দ্য মোশন অফ দ্য field. So in right hand rule, not the right hand grip rule, we use the motion
of conductor, not the motion of the field. So আমার ফিল্ড কিন্তু এদিকে ক্লকওয়াইজ রোটেট করতেছে। সো ফিল্ডের রেসপেক্টে আমার যদি চিন্তা করি রিলেটিভ মোশন আমার কন্ডাক্টরের কি হবে, কাউন্টার ক্লকওয়াইজ হবে, তাই তো। সো এটা যদি কাউন্টার ক্লকওয়াইজ হয়, সো ইট ইজ মুভিং টুয়ার্ডস দ্য লেফট, তাহলে আমি মোশন এদিকে ধরতে পারি। সো দিস ইজ আওয়ার ম্যাগনেটিক ফিল্ড বি, দিস ইজ আওয়ার মোশন এম। তাহলে এই দুইটা আমি পেয়ে গেলাম। এই দুটো যদি পেয়ে যান তাহলে একজন আমাকে বলেন আপনার মিডল ফিঙ্গার কোন দিকে পয়েন্ট করতেছে, ইনসাইড দ্য প্লেন অর আউটসাইড দ্য প্লেন। মানে এই ব্ল্যাক স্ক্রিনের ভিতরের দিকে যাচ্ছে নাকি বাইরের দিকে আসতেছে? বলুন তো একজন। বাইরের দিকে। কেন বাইরের দিকে যাচ্ছে? আমার তো বাইরের দিকে যাচ্ছে না। স্যার ভিতরের দিকে যাচ্ছে। দেখেন আপনার ইন্ডেক্স ফিঙ্গার উপরের দিকে, আপনি ইন্ডেক্স ফিঙ্গারের নেইল সাইড আপনার সামনে রাখেন, যে পাশে নখটা আছে সেটা আপনাকে সামনে ধরেন, সেটা উপরের দিকে রাখেন। আপনার থামটাকে সেটা রেসপেক্টে লেফটে রাখেন, লেফট সাইডে মুভ করেন। থামরে আপনি রাইট সাইডে মুভ করাইতেও পারবেন না এটা যদি উপরের দিকে রাখেন, আপনার ওরকম ডেক্সটারিটি নাই। তাহলে সেই দিকে আপনি মিডল ফিঙ্গারটা এক্সটেন্ড করেন পারপেন্ডিকুলার টু দা ফিল্ড, দেখবেন ভিতরের দিকেই যাচ্ছে। সো আমার কারেন্টটা কোন দিকে ফ্লো হবে? ভিতরের দিকে। সেটা আমরা কি দিয়ে দেখাই? নট এরকম একটা ক্রস দিয়ে দেখাই, সার্কুলার, তার ভিতরে একটা ক্রস। আউটওয়ার্ড হইলে এরকম একটা ডট দিয়ে দেখাই। বোঝা গেল? কেউ বুঝতে পারেন নাই? বুঝতে পেরেছেন? নর্থ পোলের জন্য আপনার কারেন্ট কি হচ্ছে? ইনওয়ার্ড গোয়িং। সাউথ পোলের দিকে আমার ফিল্ড হচ্ছে কোন দিকে? নিচের দিকে যাচ্ছে। মোশন সবসময় কনস্ট্যান্ট। আমার রোটেশন হচ্ছে রাইটের দিকে, বাট কন্ডাক্টরের রেসপেক্টিভ মোশন আমার লেফটের দিকে হবে। সো এখন আপনি বলেন যে সাউথ পোলের জন্য কারেন্ট কোন দিকে ফ্লো করবে? যেটা বলেন আমি জিজ্ঞেস করব কেন। বলেন, একজন বলেন, ভলেন্টারিলি বলেন, নাহলে আমি নাম ধরে ডাকা শুরু করব। স্যার বাইরের দিকে। কেন? যা মাথায় আসে সেটাই মিডল বলেন। ফিঙ্গার। হ্যাঁ, মিডল ফিঙ্গার বাইরের দিকে আসবে, তাই না? জি স্যার, মিডল। জি স্যার। এটাই, এই উত্তরটা শুনতে যাচ্ছিলাম, কারণ এর থেকে বেশি আমি এখানে পরেও নেই। এই রাইট হ্যান্ড রুলটা কোত্থেকে আসে সেটা কি আমরা কেউ জানি? আচ্ছা, না জানলে আর সেদিকে যাব না। আপনি একটু দেখে নিন। F ইকুয়াল টু BLV, এরকম একটা সূত্র আছে, ইন্টারমিডিয়েটের কনসেপ্ট, ম্যাগনেটাইজেশন, ম্যাগনেটিক সার্কিটের। এই সূত্রটা থেকে আসে। কিভাবে আসে সেটা একটু দেখে নিন। সেখানে আমার তিনটা ভেক্টর কোয়ান্টিটি একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলারলি থাকে। সো আমরা কি দেখলাম? কারেন্টের ডিরেকশন নর্থ পোলে যেরকম হবে, সাউথ পোলে তার কি হবে? উল্টা হবে, তাই নয়? সেটাই তো। সো এটাকে যদি এখন আমি প্লট করি তাহলে কিরকম হবে জিনিসটা দেখতে? এই যদি আমার প্লট হয়, দিস ইজ টাইম, দিস ইজ আওয়ার কারেন্ট, তাইলে এই ভ্যালুটা যদি আমি নর্থ পোলের উপরে যখন কন্ডাক্টর থাকে তখন পাই, এই ভ্যালুটা পাবো হচ্ছে আমি সাউথ পোলের উপর যখন কন্ডাক্টর থাকে। আবার নর্থ পোল ঘুরে একটা নর্থ পোলের উপর আসবে, আবার কনসিকুয়েন্টলি একটা সাউথ পোলের উপর ঘুরে আসবে। বোঝা গেল বিষয়টা? ওকে, নাও আই এম গিভিং 2 minutes
এই জিনিসটা বসে বসে একটু ভালো মতো চিন্তা করেন, করে একটু ক্যাপচার করার চেষ্টা করেন কোন জায়গাটা বোঝেন নাই। Okay, are there any doubts, confusion? Then we can proceed. এখন আমরা যে উদ্দেশ্যে কাজ করতেছিলাম, রিলেশন বিটুইন স্পিড এন্ড ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি এবং স্পিডের রিলেশনশিপটা। একটা জিনিস খেয়াল করেন, আমার এই ওয়েভের একটা সাইকেল মানে কি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তাই না? অথবা দ্য ডিস্টেন্স বিটুইন টু পিকস অর টু ট্রাফস। সো আমি যদি সিম্পলিফাই, মানে সিম্পলি এই দুইটা পয়েন্টের কথা চিন্তা করি, তাহলে এক সাইকেল আমার কারেন্ট উৎপন্ন করার জন্য আপনার কন্ডাক্টরটাকে কয়টা পোল পাস করতে হয় এবং কি কি পোল পাস করতে হয়, কেউ একটু বলবেন? স্যার দুইটা পোল, নর্থ আর সাউথ। এক্স্যাক্টলি, ভেরি গুড। আপনার রোল নাম্বার কত, আপনার নাম কি? স্যার রুল 12, লোকনাথ বর্মন। লোকনাথ বর্মন, ভেরি গুড। ওকে, লোকনাথ বর্মনের জন্য নেক্সট ল্যাব রিপোর্টে, যেখানে আমি লিখে রাখি লোকনাথ রোল 12, আপনাকে 2 পয়েন্টস, আচ্ছা 2 পয়েন্টস একটু বেশি কম হয়ে যায়, 5 পয়েন্টস আমি দিলাম ফর দ্য পার্টিসিপেশন। এরকম কোশ্চেনে আনসার দিতে পারলে আপনারাও পাবেন। সো এটা আমি এখানেই লিখে রাখি যাতে আমি পরে ভুলে না যাই। এখন এখানে আবার কথা আছে, আপনি যদি 10-এ 10 পেয়ে যান তাহলে আমি আর 10-এ 15 দিতে পারবো না, এটা আপনার নেক্সট ল্যাব রিপোর্টে ক্যারি ওভার করবে। সো যেটা বলতেছিলেন লোকনাথ বর্মন, সেটা হচ্ছে আপনার এক সাইকেল পাস করতে আমার দুইটা পোল লাগে। সো 1 সাইকেল অফ ইএমএফ। আচ্ছা ইএমএফ বললাম কেন, ইলেকট্রোমোটিভ ফোর্স, কারণ ইলেকট্রোমোটিভ ফোর্সটা আমার রিলেশন মানে প্রপোর্শনাল টু দ্য কারেন্ট। আমার কারেন্ট যেখানে বেশি হবে অবশ্যই আমার ইলেকট্রোমোটিভ ফোর্সটা সেখানেই বেশি হবে, বা ফ্লাক্স ডেনসিটি যেখানে বেশি হবে সেখানে আমার ইএমএফটা বেশি হবে, তাই না? আমার সাউথ পোলের এখান থেকেই তো ফ্লাক্স লাইনগুলি ঢুকতেছে এই পয়েন্টগুলি দিয়ে, সো এখানে ডেনসিটিটা বেশি হবে। আবার এখানে দেখেন অনেক গ্যাপ একটা আরেকটা মাঝখানে, সো এখানে ফ্লাক্স ডেনসিটিটা কম হবে। সো পোলগুলির হেড পোর্শন বা হেডার পোর্শন গুলিতে আমার ফ্লাক্স ডেনসিটি বেশি হয়, সেজন্য সেই জায়গাগুলিতে আমি পিক ভ্যালুগুলি পাচ্ছি, আর এই পয়েন্টগুলি পাচ্ছি আমার এই ইন্টারপোলার স্পেসগুলিতে, এই স্পেসগুলিতে। সো যেখানে আমার ফ্লাক্স ডেনসিটি বেশি সেখানে কারেন্টও বেশি, সেখানে আমার ইএমএফও বেশি। সো সেই রেসপেক্টে যদি বলি, ওয়ান সাইকেল অফ ইএমএফ is induced when one pair of pole is passed. এক পেয়ার পোল যখন সে পাস করে, ইট ইজ নাথিং বাট মিস্টার লোকনাথের স্টেটমেন্ট, সেটাকে আমরা এখন বেসিস ধরে কাজ করব। সো এটা যদি সত্যি হয় তাহলে দেখেন তো ম্যাথমেটিক্যালি এটা আমরা লিখতে পারি নাকি, নাম্বার অফ সাইকেল পার রেভলিউশন ইজ ইকুয়াল টু P/2। P হচ্ছে আমার টোটাল নাম্বার অফ পোল আর নাম্বার অফ সাইকেল পার রেভলিউশন। দেখেন এই বিষয়টা বোঝা যায় নাকি, এক রেভলিউশনে যতগুলি সাইকেল হবে সেটা আমার কি হবে, যতগুলি পোল সংখ্যা আছে সেটা ডিভাইডেড বাই 2। ডিভাইডেড বাই 2 কেন, কারণ হচ্ছে একটা সাইকেল ক্রিয়েট করতে আমার দুইটা পোল লাগে। সো ইজ দিস স্টেটমেন্ট ম্যাথমেটিক্যালি লজিক্যাল? Sir, yes, sir. ওকে, তাই যদি হয় তাহলে এটাকে আমি দিলাম
সে ফর ইনস্টেন্স ইকুয়েশন এ। আবার দেখেন তো এই জিনিসটা লজিক্যাল নাকি? নাম্বার অফ রেভলিউশন পার সেকেন্ড, এটা হচ্ছে কি n/60। কেন n/60? কারণ আমি এখানে কি বলে আসছি, এন এর ইউনিট কি আমার rpm, রোটেশন পার মিনিট অথবা রেভলিউশন পার মিনিট। এটাকে যদি সেকেন্ডে কনভার্ট করি পার সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট। সো দিস ইজ অলসো ম্যাথমেটিক্যালি কারেক্ট। এটাকে আমি দেই হচ্ছে ইকুয়েশন বি। সো এখন এখান থেকে দেখেন তো আমি কি লিখতে পারি, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু নাম্বার অফ সাইকেল ওভার রেভলিউশন টাইমস আমার রেভলিউশন পার সেকেন্ড। তাই কি ফ্রিকোয়েন্সি না? এখন আপনি প্রশ্ন করেন স্যার কিভাবে? প্রশ্ন করতে দ্বিধাবোধ করবেন না, যত সিম্পলি হোক প্রশ্ন করবেন, স্যার কিভাবে বুঝতেছি না। আই এম হিয়ার টু ক্লারিফাই ইউর ডাউটস। কিভাবে সেটা দেখি। রেভলিউশন কেটে দেন, ক্যান্সেল আউট, নিউমারেটর ডিনোমিনেটর থেকে লব হর থেকে বাদ চলে যাবে। তাহলে আমার কি হচ্ছে, নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড, এটা আমার কিসের ডেফিনেশন? ফ্রিকোয়েন্সির। সো নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড, রেভলিউশন কাটা গেলে সো এই জিনিসটাকে আমি ফ্রিকোয়েন্সি লিখতে পারি। সো নাম্বার অফ সাইকেল পার রেভলিউশন আমার কি ছিল, p/2। সো এটা লিখে দেই p/2 টাইমস রেভলিউশন পার সেকেন্ড, এটা আমি কি লিখছি n/60, n/60। সো আমি f সমান সমান কি লিখতে পারি, f is equal to np/120. So this is basically the relationship between speed and frequency. আমাদের ল্যাবের এখন একটা ছোট্ট এক্সাম্পল যদি দেখি, এই ফর্মুলা ইউজ করেই আমার ল্যাবের যে জেনারেটরটা আছে বা যে অল্টারনেটরটা আছে সেটা নাম্বার অফ পোল হচ্ছে not 15, it is 4, and the speed is 1500 rpm. তাইলে আপনারা একজন একটু ক্যালকুলেটর চাপ দিয়ে বলেন তো আমাদের ফ্রিকোয়েন্সি কত? হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি? স্যার 50। 50 কি ক্যালকুলেট করে বলছেন? স্যার 50 50 কি ইউনিট? স্যার হার্টজ স্যার হার্টজ হবে 50 হার্টজ। আমাদের বাংলাদেশের ফ্রিকোয়েন্সি কত? Sir, 60. কি 60 হার্টজ? ও মাই গড, 50 স্যার 50 হার্টজ। 50 হার্টজ। বাংলাদেশ এবং সব কমনওয়েলথ কান্ট্রি আমরা 50 হার্টজ ইউজ করি। শুধুমাত্র আমার আমেরিকা এবং সম্ভবত অস্ট্রেলিয়া তারা হচ্ছে 120 ভোল্ট, মানে এটা হচ্ছে আমার ফেজ ভোল্টেজ 120 ভোল্ট 60 হার্টজ ইউজ করে। আমরা 220 থেকে 240 ভোল্ট 50 হার্টজ ইউজ করি ইউজার এন্ডে। ঠিক আছে? So this was all about the relationship between speed and frequency. এটা আমরা ল্যাবে গেলেও দেখব। ওখানে আমার ফ্রিকোয়েন্সি তো ফিক্সড 50 হার্টজ বাংলাদেশের জন্য, আমার নাম্বার অফ পোলও ফিক্সড। সেখানে গিয়ে আমরা রোটেশন যখন স্পিড মেজার করব তখন দেখব আমার এখানে 1500 rpm আসতেছে। এটা আমরা সেকেন্ড পার্টে গিয়ে দেখব। সো এই পর্যন্ত কারো কোনো ডাউট, কনফিউশন? I guess not. সো আমাকে 2 মিনিট টাইম দেন, আমি এই পেজটা একটু সেভ করে নেই, দেন উই শ্যাল রিজিউম।
ওকে, then let us resume. আজকের দিনে আমার লাস্ট টপিক সেটা হচ্ছে অল্টারনেটর অন লোড। লোডেড অল্টারনেটরে আমার ফেজর ডায়াগ্রামগুলি বা ভেক্টর ডায়াগ্রামগুলি কিরকম হয়। আচ্ছা, সেটা বলার আগে অল্টারনেটরে লোডিং করার সময় আমার কি কি ধরনের ডিসক্রিপেন্সি শো করে সেগুলি একটু যদি একটা একটা করে দেখি। নাম্বার 1 হচ্ছে আমার আর্মেচার রেজিস্ট্যান্স, which is denoted by RA. So আর্মেচার রেজিস্ট্যান্স কি? আর্মেচার কন্ডাক্টর আমার আছে, কন্ডাক্টরের ভিতরে আমার ওয়্যার, যেহেতু সেটার ভিতরে একটা নেগলিজিবল রেজিস্ট্যান্স থাকে প্র্যাকটিক্যালি, সেই রেজিস্ট্যান্সটা কি আমি বলতেছি হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স। সো দ্য আর্মেচার রেজিস্ট্যান্স পার ফেজ, পার ফেজ কেন? কারণ আমার 3 ফেজের জন্য অ্যাটলিস্ট 3টা কন্ডাক্টর থাকবে। সো আমি যদি একটা ফেজের জন্য কল্পনা করি, দ্য আর্মেচার রেজিস্ট্যান্স পার ফেজ RA causes a voltage drop IRA, where I is the armature current. IRA. সো এই একটা ভোল্টেজ ড্রপ হবে আমার আর্মেচার রেজিস্ট্যান্সের কারণে। নাম্বার 2, এটা কি? আর্মেচার লিকেজ রিঅ্যাক্ট্যান্স, সেটাকে বলতেছি আমি হচ্ছে XL। আর্মেচার কি? আমার ম্যাগনেটিক ফিল্ড কাট করতেছে, সো সেটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের কারণে কারেন্ট ফ্লো হচ্ছে। সেই কারেন্টটা আবার কি ফ্লো করবে? আর্মেচার দিয়ে তোমার কারেন্ট ফ্লো হচ্ছে, সেই কারেন্টের কারণে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, সেটার সাইডে কি একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। ট্রান্সফরমার আমরা যেটা দেখছিলাম, সেই ফিল্ডটাকে আমি বলতেছি হচ্ছে লিকেজ ফিল্ড। সো সেটাই যদি লিখি, when current flows through the armature, flux are set up which do not cross the air gap and take a different path. মানে ওই কথাটা, ওই যে ফ্লাক্সটা সেটা আমার আননেসেসারি ফ্লাক্স, সেটা যদি আমার মেইন ফ্লাক্সের ফরে কাজ করে তাহলে তো নাথিং লাইক দ্যাট। আর যদি এগেইনস্টে কাজ করে তাহলে আমার মেইন ফ্লাক্স ডেনসিটি কিন্তু কমে যাচ্ছে। ফ্লাক্স ডেনসিটি কমলে আমার কারেন্ট কমবে, আমার আউটপুট ভোল্টেজও কমে যাবে। সো সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং সাধারণত এটা কি হবে, ফ্লাক্স ডেনসিটিকে এটা কি অপোজিং কাজ করবে নাকি ফরে কাজ করবে? একটু চিন্তা করে বলেন তো। আপনাদের মতে কি মেইন ফ্লাক্সের ফরে কাজ করবে নাকি অপোজিটে কাজ করবে? এটা বলতে পারার কথা। এটাই করার কথা। অপোজিট কাজ করে। অপোজিট। কেন? অপোজিটে, অপোজিট। কারণ স্যার নর্থ সাউথ পোলের জন্য স্যার আরেকটা সিম্পল এক্সপ্লেনেশন আছে। ফার্স্ট অফ অল আরেকটু সহজ করে দিই আপনাদের জন্য। এই যে আমার সেকেন্ডারি যে ফ্লাক্সটা সেটা ক্রিয়েট হয়েছে কোন ফ্লাক্সের মাধ্যমে? কারেন্টের জন্য স্যার। কারেন্টটা ক্রিয়েট হয়েছে কোন ফ্লাক্সের জন্য? মেইন ফ্লাক্সের জন্য। তাইলে এখন দেখতে পাচ্ছেন জি স্যার, জি স্যার। কি লটা? লেন
লেন্স ল, যেটার কারণে লেন্স সূত্র, স্যার। এক্স্যাক্টলি জি লেন্স ল, স্যার, যেটা যেটার কারণে উৎপত্তি হয়েছে সেটাকেই সে অপোজ করবে। সো এই যে অপোজিং যে একটা হয় পাইলাম, সেটাকে আমি ইলেকট্রিক্যালি ডিনোট করি হচ্ছে এক্সেল একটা লিকেজ রিঅ্যাকট্যান্সের মাধ্যমে, এবং সেটার এগেইনস্টে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটাকে বলতেছি হচ্ছে আমি আই এক্সেল। ইট ইজ ইন্ডাকটিভ ইন নেচার। আর যে জিনিসটার কারণে আমার ডিসক্রিপেন্সি শো করে সেটা হচ্ছে আমার কি আর্মেচার রিঅ্যাকশন, not to be confused with armature reactance, completely different জিনিস। এটাকে আমি ডিনোট করি x of a দিয়ে। সো আর্মেচার রিঅ্যাকশন জিনিসটা কি? এই যে আর্মেচার লিকেজ রিঅ্যাকট্যান্স এর কারণে যে ইয়েটাকে আপনার মেইন ফ্লাক্সটাকে যে আপনার অপোজ করতেছে, অপোজ করলে যদি দুইটা ভ্যালু সমান হয় তাহলে মেইন ফ্লাক্স তো আপনার কি হয়ে যাবে, দুইটা একটা একটাকে ক্যান্সেল আউট করে দিবে, তাই না? তাই তো ক্যান্সেল আউট করে দেবে। বাট যদি সমান না হয় তখন কি হবে? স্বভাবতই আমার আর্মেচার ফ্লাক্সের থেকে, মানে আমার মেইন ফ্লাক্সের থেকে আমার আর্মেচার লিকেজ রিঅ্যাকট্যান্স বা আর্মেচার রিঅ্যাকশন যে ফ্লাক্সটা, নট আর্মেচার রিঅ্যাকশন, আর্মেচার লিকেজ রিঅ্যাকট্যান্স যে ফ্লাক্সটা সেটা অবশ্যই কম হবে। সেটা থেকে তো বেশি হইতে পারবে না, কারণ আমি এনার্জি যা দিচ্ছি তার থেকে যদি বেশি এনার্জি পাই এটা তো ভায়োলেশন অফ দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি। এই ফ্লাক্সটা অবশ্যই কম হবে। কম হইলে সেটা কি করবে? পুরো নালিফাই করতে পারবে না, সেটার এরকম একটা সলিড পাথকে সে কি করে দিবে, এরকম ডিস্টর্টেড করে দিবে। এই ডিস্টর্টেড করে দেওয়ার ফলে এখানে আপনার যখন ব্রাশ পজিশনটা থাকে ডিসি মোটরের ক্ষেত্রে তখন এখানে একটা স্পার্ক তৈরি হয়। সো দিস ইজ কল্ড দ্য আর্মেচার রিঅ্যাকশন। এটা আপনি ডিসি মোটরের ক্রস ম্যাগনেটাইজিং ইফেক্ট যদি একটু পড়েন তাহলে এটা দেখতে পারবেন। সো ইট ইজ ডিনোটেড বাই এক্স অফ এ, এবং এটার এগেইনস্টে যে ভোল্টেজটা হয় সেটা হচ্ছে আমি আই এক্স অফ এ। এটাও অলসো ইন্ডাকটিভ, যেহেতু ম্যাগনেটিক জিনিস নিয়ে কাজ করতেছে, ইন্ডাকটিভ ইন নেচার। সো এই তিনটা ইফেক্টের উপর নির্ভর করেই আপনার বেসিকলি আপনার ভেক্টর ডায়াগ্রামটা হবে। সো আসেন প্রথমে আমরা যদি দেখি, আমাদের প্রথম কি রেজিস্টিভ লোড। স্যার ফেজর ডায়াগ্রাম আর ভেক্টর ডায়াগ্রাম কি একই কথা স্যার? একই জিনিস। এটা আমরা ইলেকট্রিক্যালি আমরা ফেজর ডায়াগ্রাম বলি, আপনি ম্যাথমেটিক্স কমপ্লেক্স ক্যালকুলেশন বা অন্য কোনো সাবজেক্টে পড়লে সেটাকে আপনি ভেক্টর ডায়াগ্রাম বলবেন। জি স্যার। রেজিস্টিভ লোড এসি সার্কিট আমরা সবাই বুঝছি না? রেজিস্টিভ লোডের জন্য পাওয়ার ফ্যাক্টর কি হয়? বলেন তো। ল্যাগ স্যার ল্যাগ। রেজিস্টিভের জন্য ল্যাগ হয়? নো, রেজিস্টিভের জন্য পাওয়ার ফ্যাক্টর 0 হয়। স্যার 0 হয়, জি স্যার। ল্যাগ হয় হচ্ছে স্যার ইন্ডাকটিভের জন্য, হ্যাঁ, ভেরি গুড। ইন্ডাকটিভের জন্য ল্যাগ হয়। আর ক্যাপাসিটিভের জন্য হচ্ছে লিড করে ওটা। এখন কেন হয় সেটা বলতে পারবেন? আপনি কি লোকনাথ বর্মন? স্যার নো স্যার। কে? স্যার আমার নাম রাফি স্যার। রাফি। কেন হয় সেটা বলতে পারবেন? স্যার বলতে পারলে এই যে 5 পয়েন্ট পাবেন। এমনিতে আপনি 2 পয়েন্ট পেয়ে গেছেন। তার নাম কি? রাফি। রোল নাম্বার কত? স্যার 19 স্যার। 19। রেসপন্স করার জন্য আপনাকে 2 পয়েন্ট দিলাম, বাট কেন হয় সেটা বলতে পারবেন? আমি বলি, ইন্ডাকটিভে এই সূত্র জানি, ভোল্টেজ কি হবে, এটা যদি ভোল্টেজ হয় তাহলে কারেন্ট এটাকে কি করে? ল্যাগ করে না? বুঝা হলো? স্যার ইয়েস স্যার। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে এটা জানি ভোল্টেজকে কারেন্ট লিড করে বা কারেন্ট ভোল্টেজকে ল্যাগ করে। আর আমার পাওয়ার ফ্যাক্টর কি? এই অ্যাঙ্গেলটা না তাদের মাঝখানের ইয়েস স্যার। ভোল্টেজ এবং কারেন্টের।
আর পাওয়ার ফ্যাক্টর যখন লেখা হয় তখন আমার কিসের রেসপেক্টে লেখা হয়? কারেন্টের রেসপেক্টে। জি স্যার। এই কারণেই। আর সো রেজিস্টিভ লোডের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর 0, ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে ল্যাগ, আর ক্যাপাসিটিভের জন্য লিড। সো আমরা রেজিস্টিভ লোডের জন্য যদি দেখি, দেখেন প্রথমে দেখেন আমার যে আউটপুট ভোল্টেজ সেটাকে বলতেছি হচ্ছে আমি আউটপুট ভোল্টেজ ইজ ভি। যেহেতু রেজিস্টিভ লোড, আউটপুট কারেন্টের ভোল্টেজের মাঝখানে কোনো ফেজ ডিফারেন্স থাকবে? এটা থাকবে না স্যার। থাকবে না, সেই জন্যই তো আমার পাওয়ার ফ্যাক্টর 0। জি স্যার। সো ফেজ ডিফারেন্স যদি না থাকে তাহলে কারেন্ট আর ভোল্টেজ একই ফেজে থাকলো, দিস ইজ আই। আর আমি কি বলছি, কারেন্টকে ফলো করে কি আমার সবগুলি বাকি রিঅ্যাক্ট্যান্স বা রেজিস্ট্যান্স এগুলি হচ্ছে কারেন্টকে ফলো করবে। সো আমার এখানে কয়টা ফ্যাক্টর আছে? তিনটা জিনিস আর ড্র করতে হবে। একটা হচ্ছে IRA, এই ড্রপটা, IXL, IXA। সো রেজিস্ট্যান্সের যেহেতু কোনো ফেজ নেই, ইট উইল ফলো দ্য কারেন্ট। সো এ যদি কারেন্টকে ফলো করে তাহলে এই পয়েন্ট থেকে কেন ড্র করলাম? আচ্ছা, ভেক্টর ডায়াগ্রাম বা ফেজর ডায়াগ্রামের একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি ডাইরেকশন সেম রাখেন, এটাকে আপনি পুরো বোর্ডের মধ্যে যে কোনো জায়গায় মুভ করাইতে পারবেন। আপনি এটা এখানেও মুভ করে লিখতে পারবেন, এখানেও লিখতে পারবেন, এখানেও লিখতে পারবেন, আপনার সুবিধা মতো। আমরা এই ভোল্টেজের এন থেকে বের করতেছি কারণ হচ্ছে আমরা এটার ফাইনাল সামেশনটা দেখব। সো এটা যেহেতু কারেন্টকে ফলো করে, সো ইট উইল গো ইন দিস ডিরেকশন। এটাকে বলতেছি হচ্ছে আমি IRA, এটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্সের কারণে। এরপর হচ্ছে আর্মেচার লিকেজ রিঅ্যাক্ট্যান্সের কারণে যেটা হবে সেটা কি? ইন্ডাকটিভ ইন নেচার, তাই না? এটা ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ হলে কি? এটার সাথে 90 ডিগ্রিতে থাকবে। স্যার জি স্যার। এই যে 90 ডিগ্রিতে থাকলো, এটা হচ্ছে কি আমার IXL। এটাকে বলতেছি হচ্ছে আমি, সো আমি এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি জয়েন করে দেই, এটাকে বলতেছি আমি হচ্ছে ই। এটা হচ্ছে কি? দ্য ভোল্টেজ ডিভয়েড অফ আর্মেচার রিঅ্যাকশন। আর্মেচার রিঅ্যাকশন কনসিডার করা ছাড়া আর্মেচার রিঅ্যাকশনটা আমার কি হবে? এটাও ইন্ডাকটিভ। সো এটাও কি আমার 90 ডিগ্রিতে থাকবে কারেন্টের সাথে। সো এটাও থাকলো আমার 90 ডিগ্রিতে। সরি, তাহলে আমি যদি এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি জয়েন করে দেই, তাইলে এইটা হচ্ছে আমার যে ভোল্টেজ পাওয়ার কথা, এটা হচ্ছে কি আমার IXA। এই ভোল্টেজ আমার পাওয়ার কথা। এরপর এই লস হলো, এই লস হলো, এই লস হলো, হওয়ার পর আমি ফাইনালি ভোল্টেজ পাচ্ছি কত? এখান থেকে এতটুকু। এইটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট ভোল্টেজ। এই ভোল্টেজটা পাচ্ছি, বুঝা গেছে? এরপরে আসি আমরা রেজিস্টিভ লোড দেখলাম, এবার হচ্ছে ইন্ডাকটিভ লোড। প্রথমে ভোল্টেজ ড্র করি। ভোল্টেজ এই ডিরেকশনেই থাকলো। কারেন্ট এই ক্ষেত্রে আমার কি হবে? ল্যাগ করবে, তাই না? যদি ইন্ডাকটিভ লোড, সো কারেন্ট ল্যাগ করলো। দিস ইজ I, দিস ইজ V। এবং কারেন্টকে ফলো করবে হচ্ছে আমার IRA। সো IRA আমার কি করলো? কারেন্টকে ফলো করলো।
আই আর এর সাথে 90 ডিগ্রিতে থাকবে হচ্ছে আই এক্সএল এবং আই এক্স এ। তো আমার 90 ডিগ্রিতে থাকবে হচ্ছে আই এক্সএল। সো এখন যদি আমি এই দুটো পয়েন্ট জয়েন করি, সো দিস ইজ ই নট ই নট, দিস ইজ ই, এবং এটার সাথে 90 ডিগ্রিতে আমার কে থাকবে, আই এক্স এ। সো এটার সাথে 90 ডিগ্রিতে থাকলে হচ্ছে আমার আই এক্স এ। সো আমি এই দুটো পয়েন্ট যদি জয়েন করি, এটা হচ্ছে আমার ই নট এন্ড দিস ইজ ই, দিস ইজ ভি। সো এটা হচ্ছে আমার ভেক্টর ডায়াগ্রাম কিসের জন্য, ইন্ডাকটিভ লোডের জন্য। বোঝা গেছে আশা করি। এরপর আমরা দেখব হচ্ছে কিসের জন্য, ক্যাপাসিটিভ লোডের জন্য। সো ক্যাপাসিটিভ লোডের জন্য সিমিলার ভোল্টেজ, দিস ইজ ভোল্টেজ ভি। বাট এই ক্ষেত্রে আমার কারেন্ট কি, ক্যাপাসিটিভ লোডের জন্য কারেন্ট উইল লিড দ্য ভোল্টেজ। আমরা কোন ডিরেকশনে চিন্তা করতেছি, কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনের জন্য। সো this is the current leading the voltage I, ঠিক আছে। আই আর এ কাকে ফলো করবে, এই ভ্যালুটা কারেন্টকে ফলো করবে। সো যদি এটা কারেন্টকে ফলো করে তাহলে এটার ডিরেকশনও এরকম হবে। এটার সাথে 90 ডিগ্রিতে থাকবে হচ্ছে আমার আই এক্সএল, থাকলো 90 ডিগ্রিতে। তার সাথে 90 ডিগ্রিতে থাকবে হচ্ছে আই এক্স এ, মানে এটার সাথে 90 ডিগ্রিতে থাকবে হচ্ছে কি আই এক্স এ। সো এখন যদি আমি এই পয়েন্ট আর এই পয়েন্ট জয়েন করি, তাহলে এটা হচ্ছে কি আমার ই, আবার এই পয়েন্ট আর সরি ই নট। এখানে দেখেন, এখানে ফিগারটা অত ভালো বোঝা যাচ্ছে না। আমার ই নট কি হবে, ই নট ভি থেকে ছোট হবে, ঠিক আছে। একই জিনিস, ক্যাপাসিটিভ লোড লিডিং পাওয়ার ফ্যাক্টর, এই জন্য আমরা আউটপুট ভোল্টেজটা লোডেড কন্ডিশনে বেশি পাবো রাদার দেন নো লোড কন্ডিশন। দিস ইজ দ্য নো লোড ভোল্টেজ। এটা আমরা সেকেন্ড পার্টে গিয়ে দেখব। সো এই পার্টে আর কারো কোনো প্রবলেম, কনফিউশন আছে কি? No, sir. Then we can conclude the first part. এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ভিডিও রিপ্রেজেন্টেশনে। Okay, welcome to the second. আচ্ছা, ভিডিওটা কি শোনা যাচ্ছে? স্যার ইয়েস স্যার। তো আমরা ভিডিওটা দেখি, এনি কোশ্চেনস আমরা ভিডিও শেষ হওয়ার পরে তারপর আমরা করব। আগে ভিডিওটা দেখি,
ঠিক আছে? পার্ট অফ দ্য এক্সপেরিমেন্ট আমরা এখানে এখন দেখব হচ্ছে কনস্ট্রাকশন অফ দ্য অল্টারনেটর। দিস ইজ আ সিম্পলিফাইড ডায়াগ্রাম, এটা আমরা অল্টারনেটরকে সিম্পলিফাইড ডায়াগ্রাম। সেখানে আমরা দেখতেছি অল্টারনেটরে আমাদের এই ল্যাবে যে অল্টারনেটরগুলি ইউজ করি সেটা আমার 4 পোল অল্টারনেটর। সো আমার অল্টারনেটলি দুটো নর্থ পোল এবং দুটো সাউথ পোল ক্রিয়েট হয়। এন্ড দিস ইজ দ্য রোটর পার্ট অফ দ্য অল্টারনেটর। স্টেটর পার্টে যেটা থাকবে আমাদের সেখানে হচ্ছে আপনার 3 ফেজ ওয়াইন্ডিং থাকবে। আমার একটাকে বলছি আমি রেড, আরেকটাকে বলছি ব্লু, আরেকটাকে বলতেছি হচ্ছে আমি ইয়েলো। এই তিনটা ওয়াইন্ডিং থেকে আমি স্টেটর থেকে 3 ফেজ আউটপুটটা কালেক্ট করব। এখন এই ক্ষেত্রে বলতে হবে যে আমার 3 ফেজ ওয়াইন্ডিং গুলির কানেকশন গুলি কি রকম হবে। থিওরিতে আমরা যেটা দেখে এসেছি যে আমাদের 3 ফেজ ওয়াইন্ডিং all of them are 120 degree electrically apart. Electrically 120 degree apart হলে এটা মেকানিক্যালি কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় সেটা যদি দেখি, সো দিস ইজ আওয়ার ফার্স্ট স্লট। এই স্লটের মধ্যে ওয়াইন্ডিং গুলি আমাদের ওয়াইন্ড করা থাকে বা পাক দেয়া থাকে, সেটা আমরা ফিজিক্যালি দেখব। সো এখানে যদি আমার প্রথম রেড ফেজ হয় সেটা গিয়ে আমার দিস ইজ দ্য ব্লু ফেজ, দিস ইজ দ্য ইয়েলো ফেজ, এবং 1 2 থার্ড যে আমাদের স্লটটা আছে সেখানে গিয়ে আমার একটা রেড উইন্ডিংটা কানেক্ট হবে এবং কনসিকুয়েন্টলি আবার 3টা গ্যাপ দিয়ে আবার রেড উইন্ডিং কানেক্ট হবে, কানেক্ট হলো, এভাবে কানেক্ট হলো। এইভাবে আমার উইন্ডিং গুলো করা হয়। সিমিলারলি দ্য সেম কেস ইজ ফর দ্য ব্লু উইন্ডিং। আমার এটা যদি ব্লু এর ফার্স্ট স্লট হয়, দিস ইজ দ্য সেকেন্ড ব্লু, থার্ড ব্লু এন্ড ফোর্থ। সো এখানে আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আমাদের 12 স্লট। 12 স্লটের মধ্যে আমরা একটা তার দিয়ে উইন্ডিং করে দেখিয়েছি। বাট বেসিক্যালি আমার এখানে মোর দ্যান 12 স্লটস থাকবে এবং আমার উইন্ডিং একটা তার না দিয়ে হয়ে এখানে মাল্টিপল তার আমরা ইউজ করব। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য স্টেটর অফ দ্য অল্টারনেটর। রোটর যেটা বলছি সেখানে আমার এখানে পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে আমি কিছু ফিল্ড ক্রিয়েট করেছি। এখন স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে এই পার্মানেন্ট ম্যাগনেটটা তো রোটেট করবে, বিকজ দিস ইজ দ্য রোটর পার্ট অফ দ্য অল্টারনেটর। অপোজিং টু দ্য ডিসি জেনারেটর যেটা আমার, সেখানে আমার এই ফিল্ড ম্যাগনেটটা ছিল স্টেটর পার্টে, মানে আমার পার্মানেন্ট ম্যাগনেটগুলি আমার স্টেশনারি ছিল এবং এই ফিল্ডটা আমার রোটেটিং ছিল। আবার অল্টারনেটরের ক্ষেত্রে আমরা যেটা দেখছি আমার এখানে ফিল্ডটা হচ্ছে রোটেটিং আর ওয়াইন্ডিং গুলো হচ্ছে আমার স্টেশনারি। সো যে প্রশ্নটা আসতে পারে মনে সেটা হচ্ছে এই ফিল্ড যদি আমার রোটেটিং হয় তাহলে এটার মধ্যে আমি সাপ্লাই কিভাবে দিব, কারণ অবভিয়াসলি এখানে আমি পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করতেছি থিওরির জন্য। প্র্যাকটিক্যালি পার্মানেন্ট ম্যাগনেট ইজ নট ফিজিবল বিকজ ইট লুজেস দ্য ম্যাগনেটিভিটি উইথ দ্য প্যাসেজ অফ টাইম। সো এই ক্ষেত্রে আমরা পার্মানেন্ট ম্যাগনেটের সাথে এখানে আমরা আয়রন সলিনয়েডের সাথে একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি করি। এই ইলেকট্রোম্যাগনেটের সাপ্লাইটা আমরা বেসিক্যালি দিয়ে থাকি হচ্ছে আমাদের কার্বন ব্রাশের মাধ্যমে। সো সেই জিনিসটা আমরা জানি। সো দিস ইজ বেসিক্যালি দ্য স্ট্রাকচার অফ অ্যান অল্টারনেটর এবং এটা আমার আর্মেচার অথবা উইন্ডিংটাকে স্টেশনে রাখার পিছনে কিছু কারণ আছে। And one of the reason is that যে আমার যেখান থেকে সাপ্লাই নিব সেই জায়গাটাকে যদি আমি স্টেশনারি রাখতে পারি সেখানে আমার উইন্ডিং এর যে লসটা হওয়ার প্রবাবিলিটি সেটা অনেকটা কমে যাবে। আদার দেন দ্যাট আমার কনস্ট্রাকশনটাও টু সাম এক্সটেন্ট একটু রোবাস্ট হবে। সো দিস ওয়াজ বেসিক্যালি দ্য সিম্পলিফাইড ডায়াগ্রাম অফ অ্যান অল্টারনেটর, যেখানে অবশ্যই এটা হচ্ছে আমাদের রোটেটিং পার্টটা। এই ফিল্ডটা আমার রোটেট করবে, সে একটা টাইম ইনস্ট্যান্টে এখানে নর্থ পোল আছে, সাউথ পোল, নর্থ পোল, সাউথ পোল, then this north pole will shift to this position, south pole will shift to this position and consequently it will rotate. This principle is already shown in the theory part of the lecture. So এখন যদি আমরা একটু চলে যাই যে আমাদের ইন্টারনাল কনস্ট্রাকশনটা সেটা কি রকম হবে।
So, এটা যদি আমরা একটু দেখি, so this is the synchronous motor or generator. The same concept is used for motor and generator. এটাকেই আমরা synchronous motor হিসেবে কাজ করাতে পারি, synchronous generator হিসেবে কাজ করাতে পারি। এবং বেসিক্যালি আমার synchronous generator যেই জিনিসটা সেটাকেই আমি বলছি হচ্ছে অল্টারনেটর। সো এখানে দেখেন কিছু পার্ট আছে, এই যে 1 2 3, এই 1 2 3 এটাকে আমরা বলছি হচ্ছে আমাদের স্টেটর ওয়াইন্ডিং। এই স্টেটর ওয়াইন্ডিংটা এখানে দেখেন রেড হোয়াইট, এটাকে আমরা ইয়েলো ধরে নিতে পারি, এবং ব্লু, এখানে যেভাবে দেখানো হয়েছে রেড ইয়েলো ব্লু। সো এইভাবে এই তার দিয়ে আমরা যদি একটু খুলে দেখি, সো আমাদের এরকম তার দিয়ে এটা ভিতর দিয়ে পিছন দিয়ে এইরকম আমার আর্মেচারের সাথে কানেক্টেড আছে। এছাড়াও আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে এক্সাইটার বলে একটা কথা আছে। এক্সাইটার ইজ নাথিং বাট, আমার এখানে যে পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করেছি, এখানে ম্যাগনেটগুলি আমি ফিল্ড ম্যাগনেট ইউজ করব, এবং সেটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে সেটাকে কন্ট্রোল করার জন্য। সো এখানে আমার একটা ডিসি সাপ্লাই লাগে এই ম্যাগনেটটাকে, মানে আমার সলিনয়েডগুলিকে ম্যাগনেটাইজ করার জন্য। আর এই নব, it is nothing but a potentiometer, variable resistor. সো এটাকে যদি আমি রোটেট করি এইভাবে, সো এখানে আমরা ইজিলি দেখতে পারবো যদি এটাকে রোটেট করা হয়, দিস মুভিং আর্ম, এটাকে যদি আমি ক্লকওয়াইজ রোটেট করি তাইলে আমার রেজিস্ট্যান্সটা, যদি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করি তাহলে আমার রেজিস্ট্যান্সটা ইনক্রিজ করবে, এবং রেজিস্ট্যান্স যদি ইনক্রিজ করে আমার কনসিকুয়েন্টলি যে জিনিসটা হবে, আমার ফিল্ডের মধ্যে কারেন্ট কম যাবে। কারেন্ট কম গেলে কি হবে, এটা ম্যাগনেটাইজেশনটা কম হবে। আবার যদি আমি ইনক্রিজ করে দেই তাইলে এখানে আমার ম্যাগনেটাইজেশনটা বেশি হবে, আর ম্যাগনেটাইজেশন যদি বেশি হয় মোটরের স্পিডও বা আমার জেনারেটরের স্পিডও কনসিকুয়েন্টলি বেশি হয়ে যাবে, বা আমার লোডকে বেশি সাপ্লাই দিতে পারবে। ওকে, এখন এটার ভিতরের পার্টটাকেই, দিস পার্ট, এটাকে যদি আমরা একটু বাহিরে থেকে দেখি আমার ওয়াইন্ডিং গুলি কিভাবে করা হয়। এখানে আমার বিভিন্ন ধরনের ল্যামিনেশনস দেওয়া আছে ভিতরে। এই ল্যামিনেশনস গুলি আমার এডি কারেন্ট থেকে আমার স্টেটরটাকে রক্ষা করে, এবং এই জিনিসগুলি দেখেন, দিস আর দ্য ওয়াইন্ডিং। সো এইটা যদি আমার একটা ওয়াইন্ডিং হয়, সে দিস ইজ দ্য ফার্স্ট স্লট, এখানে আমার তিনটা স্লট গ্যাপ দিয়ে আবার দ্বিতীয়টাতে লেগেছে। সো এইভাবে আমার পুরো ওয়াইন্ডিংটা কমপ্লিট করা হচ্ছে। এখানে আমি সিম্পলিফাইডে এখানে 12 স্লট দেখিয়েছি, এখানে মোর দেন 12 স্লট আছে, এবং একটা কন্ডাক্টরের জায়গায় এখানে প্রত্যেক ওয়াইন্ডিং এ মোর দেন 1 কন্ডাক্টর দেখাচ্ছে। আদার দেন দ্যাট আমার যেই জিনিসটা আছে এটাকে বলতেছি হচ্ছে আমরা রোড। এই অ্যাসেম্বলিটা এরকম থাকে, এটা হচ্ছে আমার একটা ফুললি অ্যাসেম্বল স্টেটর। এটার মধ্যে দিয়ে এরকম করে থাকে, এটা হচ্ছে আমাদের রোটরটা, এবং রোটরের ভিতর খেয়াল করে দেখবেন দুইটা কয়েল আছে। দিস ইজ নাথিং বাট এই যে ডিসি সাপ্লাই দিচ্ছি এটাকে ম্যাগনেটাইজ করার জন্য, এবং এখানে যে সাপ্লাইটা আমি দিব সেটা আমি দিচ্ছি এরকম একটা কার্বন ব্রাশ অ্যাসেম্বলির মাধ্যমে। এই ব্রাশ অ্যাসেম্বলিটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন যে দিস আর কার্বন ব্রাশেস এন্ড দে আর রিট্রাক্টেবল, এটা ভিতরের দিকে ঢুকে যায়। সো এটাকে যদি আমি এইভাবে একটু দেখাই, এইভাবে কানেক্টেড থাকে। সো এটা যখন আমার এইভাবে রোটেট করতে থাকে, কার্বন ব্রাশটা এটার সাথে কন্ট্যাক্টে থাকে, এবং এই কার্বন ব্রাশের মধ্যে আমি এই যে এই জ্যাকটা দিয়ে সাপ্লাই দিই, ডিসি সাপ্লাই। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য কনস্ট্রাকশন। এখানে এটা একটা বেয়ারিং দিয়ে এটা ফ্রিলি মুভিং করানো হয়েছে, such that it can move freely। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের এক্সপেরিমেন্টে অল্টারনেটর আমরা কি জানি বা একটা জেনারেটর কি জানি,
It converts the mechanical energy to electrical energy. সো এখানে একটা মেকানিক্যাল এনার্জি দিতে হবে, মানে এই জিনিসটাকে আমার রোটেট করাতে হবে। শুধুমাত্র কেবলই তো তখন আমি এই স্টেটর থেকে থ্রি ফেজ সাপ্লাই থেকে আমি একটা ইলেকট্রিক্যাল এনার্জি পাবো। এই রোটেশনটা আমরা করিয়ে থাকি হচ্ছে একটা সেপারেট মোটর দিয়ে। আমাদের কেসে মানে ল্যাবরেটরি এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা একটা মোটর দিয়ে করাচ্ছি, বাট প্র্যাকটিক্যালি এটা আমরা অন্য কিছু দিয়ে করিয়ে থাকি। বিকজ মোটর ইজ নট ফিজিবল, সেটা তো আমার মোটরটা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতেই কনভার্ট হচ্ছে। আমরা প্র্যাকটিক্যালি যেটা ইউজ করি সেটা আমরা গ্যাস টারবাইন অথবা ডিজেল ইঞ্জিন অথবা আপনার ওয়াটার টারবাইন, এই টারবাইন প্রিন্সিপালের মাধ্যমে এটাকে রোটেশনটা দিয়ে থাকি এবং কনসিকুয়েন্টলি এখান থেকে আমরা ইলেকট্রিক্যাল আউটপুটগুলি নিই, বা আমরা ল্যাবরেটরিতে এটাকে আলাদা একটা মোটর দিয়ে রোটেট করে দেখাবো। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে একটা সুইচ আছে, টগল সুইচ। এটা কিছুই না, এটা হচ্ছে আপনার এই স্টেটর আপনার রোটর এবং আমার যে এক্সাইটর এই রেজিস্ট্যান্সের কানেকশনটা দেওয়ার জন্য। এটা যদি অফ থাকে তাইলে এখানে কোনো ম্যাগনেটাইজিং কারেন্ট যাবে না। আমার স্টেটরের রোটরের সলিনয়েডে কোনো ম্যাগনেটাইজিং কারেন্ট যাবে না, মানে এগুলি একটাও ম্যাগনেটাইজ হবে না। সো দ্য অল্টারনেটর উইল নট ওয়ার্ক। So this was the basic principle of a basic construction rather of a three-phase alternator. So এখন আমরা সার্কিট কানেকশনটা দেখি। সার্কিট কানেকশনটা আমার দুই পার্টে বিভক্ত। একটা হচ্ছে আমার প্রাইম মুভার পার্ট। প্রাইম মুভার বেসিক্যালি হচ্ছে সেই জিনিসটাই যেটা দিয়ে আমি আমার অল্টারনেটরটাকে মেকানিক্যাল এনার্জি বা একটা রোটেশনাল এনার্জি দিয়ে থাকি। আর প্র্যাকটিক্যালি যে জিনিসটা বললাম এই জিনিসটা আমার হয়ে থাকে হচ্ছে ডিজেল ইঞ্জিন অথবা আমার গ্যাস টারবাইন অথবা ওয়াটার টারবাইনও হতে পারে। বাট ইন আওয়ার কেস আমরা ল্যাবরেটরি এক্সপেরিমেন্টের জন্য এই জিনিসটা একটা মোটর দিয়ে রোটেট করা। আচ্ছা, যদি মোটর দিয়ে রোটেট করাই তাহলে আবার অবশ্যই মোটরটাকে ফিজিক্যাল করতে হবে, মোটরটাকে আমার রোটেশনাল ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে সেটাকে একটা রোটেশনাল এনার্জিতে কনভার্ট করতে হবে। সো আগে আমরা এই মোটরের কানেকশনটা দেখি। মোটরে আমার আর্মেচারে দুটা সাপ্লাই দিতে হবে, ডিসি সাপ্লাই 240 ভোল্ট, দুটা ডিসি সাপ্লাই দিলাম। এছাড়াও আমার মোটরের যে ম্যাগনেটটা থাকবে, বেসিক্যালি এটা আমার থিওরিটিক্যালি পার্মানেন্ট ম্যাগনেট হয়ে থাকে, বাট এই ক্ষেত্রে আমরা সেটা ফিল্ড ম্যাগনেট হিসেবে ইউজ করব। এখন এই ফিল্ড ম্যাগনেটের মধ্যে কি পরিমাণ কারেন্ট যাবে সেটাও আমরা কন্ট্রোল করার জন্য এখানে একটা ফিল্ড রিওস্ট্যাট ইউজ করে থাকি। এই ফিল্ড রিওস্ট্যাটটার আরেকটা কাজ হলো আপনার এখানে যখন আমার সিঙ্ক্রোনাস মোটরে লোডেড কন্ডিশনে যাব, এটা আমরা দেখব ফিজিক্যালি, তখন আমার আরপিএমটা ফল করে। এই আরপিএমটাকে বা রোটেশন পার মিনিট এই স্পিডটাকে আমরা রিঅ্যাডজাস্ট করার জন্য এই ফিল্ড রিওস্ট্যাটটা আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এখন এই ফিল্ড রিওস্ট্যাট আমি দিচ্ছি, যেহেতু এখানে একটা কয়েল অফ ওয়্যার, এটাকে আমার ম্যাগনেটাইজ করতে হবে, অবশ্যই এটার জন্য একটা সাপ্লাই লাগবে। সো এই সাপ্লাইটাও আমরা এই 240 ভোল্ট ডিসি সাপ্লাই থেকে নিব। এখন আপনি এই কানেকশন যেটা আছে সেটা আমরা এখান থেকেও কানেক্ট করে এই দুই পয়েন্ট লাগাতে পারি, অথবা যেহেতু এখানে আমি এনে নিয়েছি কানেকশনটা, এটার সাথে প্যারালাল করে দিয়ে আমি ডিসি মোটরটাকে অপারেশনাল করব। এখন ডিসি মোটরের যে আর্মেচার আছে সেটার সাথে আমার বেল্ট কানেক্টেড থাকবে হচ্ছে আমার সিঙ্ক্রোনাস জেনারেটরের রোটরটা। সো আমার ডিসি মোটর যখন রোটেট করা শুরু করবে, বেল্ট কাপলিং এর কারণে আমার সিঙ্ক্রোনাস বা অল্টারনেটর যেটা সিঙ্ক্রোনাস জেনারেটর সেটাও আমার রোটেট করা স্টার্ট করবে। আচ্ছা, এখন আসি আমরা অল্টারনেটরের কানেকশনটাতে। অল্টারনেটরের কোনো ইলেকট্রিক সাপ্লাই নাই, কারণ ইট কনভার্টস দ্য মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। এটার সাপ্লাই বলতে গেলেই হচ্ছে আমার এই ডিসি মোটরের যে রোটেশনাল এনার্জিটা, এটাই হচ্ছে এটার সাপ্লাই। সো অল্টারনেটর থেকে শুধুমাত্র আমরা আউটপুট নিব। কোত্থেকে আউটপুট নিব? দেখেন এখানে তিনটা ফেজ আছে, 1 2 3। তিনটা ফেজ থেকে আমি তিনটা রেজিস্টারে কানেক্ট করে দিলাম। এখন আপনারা যেহেতু এসি সার্কিট পড়ে আসছেন, সো ইট ইজ very well known to you there are two sorts of connection. একটাকে আমরা স্টার কানেক্টেড বলতেছি থ্রি ফেজ সাপ্লাই, আর একটাকে বলতেছি হচ্ছে ডেল্টা কানেক্টেড। আমাদের কেসে এখানে আমি লোড বলি
কিংবা স্টেটর কানেকশন বলি, দুইটাই আমরা স্টার কানেক্টেড করব। সো আমার স্টার স্টার কানেক্টেড একটা ডিজাইন হবে। সো আমি স্টেটর থেকে সাপ্লাই নিয়ে প্রত্যেকটা লোডের মধ্যে দিয়ে দিলাম। এক্ষেত্রে আমরা রেজিস্টিভ, ক্যাপাসিটিভ, ইন্ডাকটিভ 3 ধরনের লোডই ইউজ করব এবং কনসিকুয়েন্টলি আমরা তাদের ভোল্টেজ রেগুলেশনটাও বের করব। সো এটাকে স্টার কানেক্টেড করার জন্য আমরা এখানে 3টা সাপ্লাই দিলাম, তাহলে আমার আদার এন্ডে একটা নিউট্রাল পয়েন্ট ক্রিয়েট করতে হবে। সো নিউট্রাল পয়েন্ট ক্রিয়েট করার জন্য আমার যে লোডের যে বাকি যে মাথাটা আছে বা যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে আমার শর্ট করে দিতে হবে। সো এই 3টা পয়েন্ট যদি আমি শর্ট করে দেই, তাহলে এই 3টা ওয়্যারের যে শর্টের যে পয়েন্টটা সেটা আমি নিউট্রাল করতেছি। সিমিলারলি ইট ইজ অলসো ট্রু ফর স্টেটরে আমরা স্টার কানেক্টেড করে দিব। স্টেটরে এক সাইড থেকে আমি লোডে কানেক্টেড করলাম, আরেক সাইডে আমি এরকম করে শর্ট করে দিলে এখানেও একটা নিউট্রাল পয়েন্ট ক্রিয়েট হবে। সো এটা আমার স্টার কানেক্টেড হয়ে গেল। এখন আমরা জানি যে আমার স্টেটরের টার্ন বা নাম্বার অফ কয়েলস, নাম্বার অফ স্লটস অল আর সেম। সবকটা যদি সেম থাকে দেন ইট ইজ অলসো ট্রু সবগুলি দিয়ে সেম কারেন্ট ফ্লো করবে। সো আমি 3টা ফেজেই কারেন্ট না মেজার করে আমি যে কোনো একটা লাইন থেকে কারেন্টটা মেজার করতেছি, সেজন্য আমি এখানে একটা অ্যামিটার কানেক্ট করে দিলাম ইন সিরিজ বিটুইন দ্য লোড এন্ড দ্য স্টেটর কানেকশন, লোড এবং স্টেটরের ফেজ 1 থেকে। সিমিলারলি 3টা আমার লাইন টু লাইন ভোল্টেজটাও আমার সেম হবে। সেই ক্ষেত্রে আমি 3টার মধ্যে ভোল্টমিটার কানেক্ট না করে যে কোনো একটার মধ্যেই যদি ভোল্টমিটার কানেক্ট করি, তাহলে উই ক্যান এস্টিমেট অল দ্য লাইন ভোল্টেজেস, কারণ বাকি দুইটা তো সেমই হবে। আচ্ছা, সো এটা ছিল আমার বেসিক কানেকশন। এখন যে জিনিসটা আসতেছি সেটা হচ্ছে এখানে এক্সাইটার বলে যে জিনিসটা দেয়া আছে, যেটা দিয়ে আমি এটা পার্মানেন্ট ফিল্ড ম্যাগনেটটাকে ম্যাগনেটাইজ করি। সেটার জন্য আমার 240 ভোল্ট ডিসি সাপ্লাই প্রয়োজন। সো এই এক্সাইটারটাকে আমি যদি কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করি, তাহলে এটা আমার রেজিস্ট্যান্সটা ইনক্রিজ করবে, রেজিস্ট্যান্সটা ডিক্রিজ করবে এবং এটার মধ্যে দিয়ে কারেন্টটা বেশি হবে। এবং কারেন্ট বেশি হলে এটা ম্যাগনেটাইজও বেশি হবে, এবং যদি ম্যাগনেটাইজ বেশি হয় তাহলে কনসিকুয়েন্টলি আমার কি হবে, আউটপুটের ভোল্টেজটাও ইনক্রিজ করবে। সো এই এক্সাইটারটাকে রোটেট করে আমি কারেন্টটাকে কন্ট্রোল করতে পারি। এখন এই এক্সাইটার কারেন্টটাকে যে কন্ট্রোল করতেছি সেটাকে আমার অবশ্যই মেজার করতে হবে। সো এক্সাইটার কারেন্ট মেজার করার জন্য আমরা এখানে একটা এক্সাইটারের সাথে অ্যামিটার কানেক্ট করে দিয়েছি। মাস্ট যেটা মনে রাখতে হবে, এই অ্যামিটারটা আমার ডিসি অ্যামিটার হতে হবে, কারণ এখান থেকে আমি ডিসি সাপ্লাই নিচ্ছি। অপোজিং টু দ্য ফ্যাক্ট যে আমি স্টেটরে যে অ্যামিটারটা ইউজ করব সেটা আমার অবশ্যই এসি অ্যামিটার ইউজ করতে হবে, কারণ এখানে আমি 3 ফেজ এসি ভোল্টেজ পাচ্ছি। সো এখন আমরা নেক্সট যে জিনিসটা দেখব, আমরা রিডিংটা কিভাবে নিব সেই জিনিসটা একটু খেয়াল করি। ওকে, এখন যদি আমরা রিডিংটা দেখি, তাহলে প্রথমে আমরা যেটা করব, আমার যে ডিসি এক্সাইটেশন ছিল, আমার ডিসি মোটরের ফিল্ড রিওস্ট্যাট, নট ডিসি মোটর, আমার যে অল্টারনেটর যে এক্সাইটারটা ছিল সেটাতে আমি কারেন্টটা ইনক্রিজ করব। এবং বাই থিওরি এটা কারেন্টটা যদি আমি ইনক্রিজ করি, যেই জিনিসটা হবে সেটা কি হবে, আমার আউটপুট ভোল্টেজটাও কনসিকুয়েন্টলি ইনক্রিজ করবে। করে এটা কতটুকু পর্যন্ত নিব, এখানে আমি ভ্যালুটা রেখেছি 0.25 অ্যাম্পিয়ার পর্যন্ত, কারণ 0.25 এর এগেইনস্টেই সাধারণত আমরা একবারে নো লোড ভোল্টেজ, যেটা আমার লাইন টু লাইন 415 ভোল্ট পেয়েছে। তারপরেও যদি আমরা সেটা না পাই, সেটাকে আমরা একটু টিউন করব হচ্ছে আমার এক্সাইটেশন নবটা ইয়ে করে, এটা টার্ন করে, এক্সাইটেশন নবটা টার্ন করে। আচ্ছা, এতক্ষণ এই রিডিংটা নেওয়ার সময় আমার অল্টারনেটর কিন্তু নো লোড কন্ডিশনে ছিল, মানে আমি লোডেড করি নাই। আচ্ছা, এরপর আমরা কি করব, নো লোড কন্ডিশনের জন্য আমি এটা আউটপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট এবং এক্সাইটার কারেন্ট এই 3টা রিডিং নিব, এবং আমরা আমাদের ট্যাকোমিটার এটা দিয়ে আমরা স্পিডটা মেজার করব।
এটা সম্পর্কে একটু বলে দিই। ট্যাকোমিটার, এটাতে আমরা একটা পালস অফ লাইট পাই। ফর ইনস্ট্যান্স এরকম একটা লাইটের পালস থাকবে। সো এটার মধ্যে দিয়ে যখন আমার কোনো একটা বডি এরকম করে মুভ করতে থাকবে, সে এই লাইটটা অবস্ট্রাক্ট করবে এবং এরকম একটা ফটো ডায়োডের কারণে সেই লাইটটা যখন অবস্ট্রাক্টেড হবে সেটার উপর সে ইন্টারনাল ক্যালকুলেশন করে আমার এখানে স্পিডটা দেখাবে। আমরা সেই কাজটা এখানে করব। করার সময় আমরা দেখব যখন রোটরটা রোটেট করছি, এখানে আমরা একটা সাদা টেপ দিয়ে মার্ক করে দিয়েছি। সেই টেপটা যখন আমার রোটেট করতে থাকবে হাই স্পিডে, সেটার মাধ্যমে আমি স্পিডটা মেজার করব। সো নো লোড কন্ডিশনের জন্য আমি একটা স্পিড মেজার করব। ইট ইজ 1500 rpm, কারণ আমাদের এখানে জেনারেটরটা হচ্ছে 4 পোল জেনারেটর এবং আমরা থিওরিতে যে ক্যালকুলেশনটা দেখেছি, এটা যদি 1500 rpm 4 পোল জেনারেটর হয় তাহলে আমার ফ্রিকোয়েন্সিটা হবে 50 হার্টজ। এখন লোডেড কন্ডিশন, নো লোড কন্ডিশনে রিডিং নেওয়ার পরে আমরা এটাকে লোডেড করে দিব এবং সবসময় খেয়াল রাখতে হবে এটাকে ব্যালেন্স লোড করতে হবে। 3টা ফেজেই যখন আমি লোড করব, আমার 2 হাত দিয়ে স্প্লিট সেকেন্ডের জন্য যাতে ইমব্যালেন্স না হয় 3টা লোড একসাথে আমার অ্যাক্টিভেট করতে হবে। সো আমি লোডেড করলাম। লোডেড করার পরে সেটার মধ্যে আমি আউটপুট ভোল্টেজ, এক্সাইটার কারেন্ট এবং আউটপুট কারেন্ট এই 3টা মেজার করব এবং যেই জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে আমার আরপিএমটা ফল করবে। সো বেসিক্যালি আমার যে প্র্যাকটিক্যাল জেনারেটর সেটাতে ফল করে না, কারণ এটা আমার প্র্যাকটিক্যাল যে জেনারেটরটা সেটার মধ্যে আমি যে প্রাইম মুভারটা ইউজ করি সেটা অনেক হাই পাওয়ারের হয়। সো এটা সাধারণত আমার আরপিএমটাকে ফল করতে দেয় না। বাট এখানে আমি একটা ডিসি মোটর ইউজ করতেছি, সো এখানে আমার আরপিএমটা ফল করে। এখন আরপিএম ফল করলে আমার ডিসঅ্যাডভান্টেজটা কি? আরপিএম ফল করলে আমার ফ্রিকোয়েন্সি ফ্ল্যাকচুয়েট করবে, বিকজ আরপিএম ইজ রিলেটেড টু ফ্রিকোয়েন্সি, এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা। সো আমার উদ্দেশ্যই হচ্ছে কারেন্ট সাপ্লাই দেওয়ার সময় আমার ফ্রিকোয়েন্সিটা যাতে কনস্ট্যান্ট থাকে, কারণ ফ্রিকোয়েন্সি আমার যদি মিসম্যাচ হয় তাহলে অল্টারনেটর আমার একটা আরেকটার সাথে সিনক্রোনাইজ হবে না। ন্যাশনাল গ্রিডে তো আমি অনেকগুলো অল্টারনেটর ইউজ করি এবং অল্টারনেটর একটা একটার সাথে সিনক্রোনাইজ করা ওয়ান অফ দ্য প্রিন্সিপাল কন্ডিশন ইজ দ্যাট দেয়ার ফ্রিকোয়েন্সি মাস্ট বি সেম। সো আমার একটা অল্টারনেটর যদি ফ্রিকোয়েন্সি ফ্ল্যাকচুয়েট করতে থাকে তাহলে এটা ঠিকমতো সিনক্রোনাইজ হবে না, পরবর্তীতে আমার সাপ্লাই এন্ডে গিয়ে এটা প্রবলেম করবে। আচ্ছা, আমরা যদি প্র্যাকটিক্যালি দেখতেছি আমাদের এখানে ফ্রিকোয়েন্সিটা ফল করবে, কারণ আমাদের প্রাইম মুভারটা অতটা স্ট্রং না বা পাওয়ারফুল না। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এরপরে আমরা লোডটাকে আবার অফ করে দিব, মানে আমার ফুল লোডেড কন্ডিশন থেকে নো লোডেড কন্ডিশন নিয়ে যাব এবং তখন দেখব আমার স্পিডটা 1500 আরপিএম নাই এবং সেটাকে আমরা রিঅ্যাডজাস্ট করে আবার 1500 আরপিএম নিয়ে সেটার আবার রিডিংটা নিয়ে ফাইনালি আমরা নো লোড মাইনাস ফুল লোড করে ডিভাইডেড বাই ফুল লোড, যেটা আমরা ট্রান্সফরমারের রেগুলেশনের ফর্মুলা দেখেছিলাম, সেটা ইউজ করে আমরা ট্রান্সফরমারের রেগুলেশনটা বের করব। সো এটা আপনার রেজিস্টিভ লোডের জন্য দেখানো হয়েছে। সেম কাজটাই আমরা ক্যাপাসিটিভ লোড এবং ইন্ডাকটিভ লোডের জন্য করব। So this was all about the circuit connection and the chronology of the experiment. এখন আমরা ফিজিক্যালি কানেকশনটা দিব, দিয়ে দেখব আমরা রিডিংগুলি নেওয়া স্টার্ট করব। সো এখন আমরা ফিজিক্যাল কানেকশনে চলে যাই। প্রথমে আমরা প্রাইম মুভারের কানেকশনটা দিব। সো প্রাইম মুভারে আমি প্রথমে আমার যে ডিসি সাপ্লাই, মানে ফিক্সড ডিসি সাপ্লাই 8 এবং 9 নাম্বার 8 এবং নিউট্রাল নাম্বার পিন থেকে নিয়ে যাব আমার ডিসি মোটরের 1 এবং 2 নাম্বার পোর্টে। সো ডিসি মোটরের 1 এবং 2 নাম্বার পোর্টে আমি নিয়ে গেলাম। সো আমার ডিসি মোটরের আর্মেচার কানেকশনটা হয়ে গেল। এরপরে সেখান থেকে আমি 1 থেকে 5-এ নিয়ে যাব, 2 থেকে নিয়ে যাব 8-এ। এটা হচ্ছে আমার ফিল্ডটাকে সাপ্লাই দেওয়ার জন্যে, এবং 6 এবং 7 এটাও আমরা কানেক্ট করে দিলাম। সো এই হচ্ছে আমার ডিসি মোটরের কানেকশন। এরপরে আমরা চলে আসি হচ্ছে অল্টারনেটরের কানেকশনে। অল্টারনেটরে শুরুতে আমরা কি করব, আমাদের ফিল্ডের যে সাপ্লাইটা সেটা দিয়ে দিব
সেটা হচ্ছে আমার 7 এবং নিউট্রাল, যেটা আমার ভ্যারিয়েবল ডিসি, সেখান থেকে নিয়ে একটা অ্যামিটারের থ্রুতে অ্যামিটার সিরিজ করে নিয়ে যাব হচ্ছে আমার অল্টারনেটরের 7 নাম্বার পজিশনে। সো আমার ডিসি সাপ্লাইয়ের থেকে একটা অ্যামিটারে গেল, সেখান থেকে আমার অল্টারনেটরের ফিল্ডের 7 নাম্বার পজিশনে যাচ্ছে। এরপরে নিউট্রাল থেকে আমার 8 নাম্বার পজিশনে চলে যাবে। ফিক্সড ডিসি সাপ্লাই থেকে নিউট্রালের 8 নাম্বার পজিশনে চলে গেল। ওকে, এরপরে আমরা লোডগুলি কানেক্টেড করব। স্টেটরের 1 নাম্বার পজিশন থেকে আমি আমার রেজিস্টিভ লোডের প্রথম একটা এন্ডে কানেক্ট করব থ্রু অ্যান অ্যামিটার একটা সিরিজ রেখে। সো আমি অল্টারনেটরের 1 নাম্বার পয়েন্ট থেকে অ্যামিটারে কানেক্ট করলাম। অ্যামিটার থেকে নিয়ে আমরা রেজিস্ট্যান্সের এক প্রান্তে কানেক্ট করলাম। এরপরে অ্যামিটার 2 নাম্বার থেকে নিয়ে সেখানে আমরা আরেকটা রেজিস্ট্যান্স ইউজ করলাম। যেহেতু এখানে 3 ফেজ রেজিস্ট্যান্স, আমরা 3টা রেজিস্ট্যান্সই ইউজ করব। এরপরে থার্ড রেজিস্ট্যান্সটা কানেক্ট করলাম। এরপরে আমরা রেজিস্ট্যান্সের এক প্রান্ত ওয়াই কানেক্টেড করে দিব। রেজিস্ট্যান্সের এক প্রান্ত ওয়াই কানেক্টেড করা মানে শর্ট করে দেওয়া। সো ইয়েলো ওয়্যার যেটা আমরা কানেক্ট করছি সেটা এখন আমার নিউট্রাল পয়েন্ট। এরপরে আমরা স্টেটরের 4, 5, 6 এই 3টা পয়েন্টও আমরা শর্ট করে দিব একটা ওয়্যার দিয়ে। সো এটা হচ্ছে আমার জেনারেটরটা ওয়াই কানেক্টেড হয়ে গেল। এটা হচ্ছে আমার অল্টারনেটরের আপনার নিউট্রাল পয়েন্ট। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 1 এবং 2 পজিশনে একটা ভোল্ট মিটার কানেক্ট করব টু মেজার দ্য আউটপুট লাইন টু লাইন ভোল্টেজ। সো আমরা আউটপুট লাইন টু লাইন ভোল্টেজ মেজার করার জন্যে আমরা 1 এবং 2 পজিশনে অথবা আমরা রেজিস্টরের নিচের 2 প্রান্তে যে কোনো 2টাতে লাগালেই আমরা করেসপন্ডিং আউটপুট ভোল্টেজটা পাবো। ওকে, সো দিস ইজ বেসিকলি আওয়ার ফাইনাল কানেকশন। এবং রিডিং ফ্রম দ্য লেফট আমি যদি দেখি, আমার লেফটে ডিসিএ যেই জিনিসটা আছে, ডিসিএ দ্যাট ইজ দ্য ডিসি অ্যামিটার টু মেজার দ্য ফিল্ড এক্সাইটেশন ফর দ্য অল্টারনেটর। এরপরে এসিএ যে অ্যামিটারটা সেটা হচ্ছে আমার আউটপুট কারেন্ট ফ্রম দ্য অল্টারনেটর, এবং একটাই মাত্র ভোল্টমিটার ইউজ করেছি, সেটা হচ্ছে আমার লাইন টু লাইন ভোল্টেজ আউটপুট ফ্রম দ্য অল্টারনেটর। ওকে, এখন আমরা সাপ্লাই অন করে জিনিসটা দেখি। প্রথমে আমরা সাপ্লাইটা অন করলাম, করে আমরা এই ফিল্ড রিওস্ট্যাটটাকে রোটেট করব, করে আমার আরপিএমটাকে 1500 আমার স্পিডটাকে 1500 আরপিএম এ সেট করব। এরপরে এটা 1500 আরপিএম এ সেট হয়ে গেলে আমরা এক্সাইটার সুইচটাকে অন করব। এই এক্সাইটার সুইচ অন না করা পর্যন্ত এটাকে কোনো ম্যাগনেটাইজেশন কারেন্ট যাবে না, এটার ফিল্ড তখন অ্যাক্টিভ না, অল্টারনেটর কাজ করবে না। এক্সাইটেশন সুইচটা অন করার পরে আমরা দেখব হচ্ছে এই নো লোড কন্ডিশনে আমি যখন এই এক্সাইটেশনটা বাড়াবো আমার এই অটো ট্রান্সফরমার বা আমার সাপ্লাইয়ের নবটা দিয়ে, তখন হচ্ছে আমার আউটপুট ভোল্টেজটা ইনক্রিজ করবে। কেন করবে? কারণ এই এক্সাইটারের যে সাপ্লাইটা, এখানে ভ্যারিয়েবল ডিসি সাপ্লাই থেকে আমি এক্সাইটারে কানেক্ট করছি। সো এইটা যখন আমি ইনক্রিজ করব, আমার এখানে এক্সাইটারে ভোল্টেজ ইনক্রিজ করবে। এক্সাইটারে ভোল্টেজ ইনক্রিজ করলে এক্সাইটার কারেন্ট ইনক্রিজ করবে। ইনক্রিজ করলে আমার ভিতরে ফিল্ড ম্যাগনেটাইজ বেশি হবে এবং আউটপুটে আমার বেশি ভোল্টেজ আসবে। সো এখানে আমি ততক্ষণই ইনক্রিজ করব যতক্ষণ আমার এখানে 415 ভোল্ট না আসে। 415 ভোল্ট আনার জন্য আমার এখানে আমি 75% নিব। এরপরেও যদি আমার কিছু ইনক্রিমেন্ট লাগে তাহলে আমরা এই এক্সাইটার নবটাকে রোটেট করে এটাকে 415 বা আমার ফুল নো লোড ভোল্টেজে সেট করব। এখন আমরা সাপ্লাইটা দিয়ে দেখি। ল্যাব সেফটির জন্য অবশ্যই মনে রাখতে হবে শুরুতে আমার সব সুইচ অফ থাকবে। আমরা অন করলাম,
আমরা এখন এটা দিয়ে মেজার করে দেখতেছি যে আমার তো আমরা ট্যাকোমিটারটা দিয়ে মেজার করলাম, করে এই ফিল্ড রিওস্টেটটা রোটেট করালাম, করায় এখানে আমি 1500 আরপিএম মেজার করলাম। সো এটা 1400, অলমোস্ট ইট ইজ 1500, এখানে মনে হয় দেখা যাচ্ছে না। তো 1500 আরপিএম এখানে সেট করার পরে আমরা সেকেন্ড যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এক্সাইটেশন সুইচটা অন করে দিব। এক্সাইটেশন সুইচটা অন করলাম, এখনো কোনো নব ঘুরাই নেই, তার মানে এখনো এখানে কারেন্ট সাপ্লাই নাই। এখন যখন আমি এই নবটা টার্ন করা স্টার্ট করবো তখন আমরা খেয়াল করি এখানে আমার ভোল্টেজ ইনক্রিজ করা স্টার্ট করেছে এবং আমার ডিসি কারেন্ট এখানে যে এক্সাইটার কারেন্ট ফ্লো হওয়া শুরু করছে। এখানে ভোল্টেজ ইনক্রিজ করার অর্থই হলো আমার ম্যাগনেট এখন ফুললি ম্যাগনেটাইজ, মানে অ্যাক্টিভ, এবং এটা এখন অল্টারনেটর হিসেবে আউটপুট ভোল্টেজে আমি 131-32 ভোল্ট পাবো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে ইনক্রিজ করে 0.25 অ্যাম্পিয়ার পর্যন্ত নিব এবং এখানে 415 ভোল্ট আউটপুট ভোল্টেজ আনবো। এখন আমরা এটাকে ফাইন টিউনিং করার জন্য এক্সাইটার যে নবটা আছে সেটা রোটেট করে আমরা 415 ভোল্ট আনবো। সো 415 ভোল্ট, ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 415 ভোল্ট আসলো। 415 ভোল্ট আসার পরে এখন আমরা এটাকে লোড করব। লোড কন্ডিশন খেয়াল করতে হবে, 3টা রেজিস্টার একসাথে অ্যাক্টিভ করব। তো এই অ্যাক্টিভ হয়ে গেল। সাউন্ড শুনে আমরা বুঝতে পারতেছি অবশ্যই আমার আরপিএম এখন আর সেম থাকবে না। সো আমার আরপিএম এখানে একটু রিডিউস করছে। সো ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 445। আগে আমার 1500 ছিল, 1445 হয়ে গেল। এখন আমরা যেটা করব, এটা হচ্ছে আমার নো লোড ভোল্টেজ, এটা হচ্ছে আমার I1 এক্সাইটার কারেন্ট ফর লোডেড কন্ডিশন, এটা হচ্ছে আউটপুট কারেন্ট ফর লোডেড কন্ডিশন। আউটপুট ভোল্টেজটাও আমার ফল করবে। ওকে, এখন আমি আবার এটাকে নো লোড কন্ডিশন নিয়ে যাব। আমার 3টা একসাথে নো লোড কন্ডিশনে নিয়ে গেলাম। আমার ভোল্টেজটা একটু ইনক্রিজ করতেছে, এটাকে আবার আমার রিঅ্যাডজাস্ট করে 415 বাড়াতে হবে এবং আমার যে আরপিএম যেটা আছে সেটাকে আমি 1500 আনি। এই ভোল্টেজটা ইনক্রিজ করার কারণই হচ্ছে আমার এখানে আরপিএমটা বেশি হয়ে গেছে। আরপিএমটা 1500 আনা মাত্রই আমার এখানে 415 ভোল্ট আসলো। আমরা এটা মেজার করলাম, তো আমরা যদি গিয়ে একটু দেখি, সো ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি এরকম 1500 অথবা 1507 আরপিএম আমি এখানে পাই। সো এটা হচ্ছে আমার এখন আবার নো লোড এক্সাইটার কারেন্ট, নো লোড আউটপুট কারেন্ট, অ্যান্ড আমার এখানে আমি যেটা দেখব সেটা হচ্ছে আমার নো লোড ভোল্টেজ। সো দিস ওয়াজ ফর দ্য রেজিস্টিভ লোড। এখন আমরা লোডগুলিকে শিফট করে ইন্ডাকটিভ লোডের জন্য সেম রিডিংটা দিই। সো একই কানেকশন আমরা নিউট্রাল করলাম এক প্রান্ত, আরেক প্রান্ত আমি ইন্ডাক্টরে কানেক্ট করে দিলাম। এখানে আমরা যদি একই কাজটা করি, এখানে আমরা একই কাজটা করি। এটা হচ্ছে আমাদের ডিসি অথবা আমার হচ্ছে এক্সাইটেশন কারেন্টটা, এটা হচ্ছে আমার আউটপুট কারেন্ট, এটা হচ্ছে আমার নো লোড আউটপুট ভোল্টেজ। এখন আমি সিমিলারলি লোডের কন্ডিশনের জন্য ইন্ডাকটিভ লোডগুলো অন করলাম এবং
সাউন্ডের মাধ্যমে আমরা আবার বুঝতে পারলাম যে এটা ভোল্টেজ ডিক্রিজ করলো। আরপিএমটা আমরা মেজার করতেছি এখন। হ্যাঁ, আরপিএমটা এখানে কমে গিয়েছে আগের মতো। এটা আমরা দেখালাম না যেহেতু এটা দেখা যাচ্ছে না। তো আরপিএমটা আমরা ডিক্রিজ করবো, কনসিকুয়েন্টলি আমার ভোল্টেজটাও ডিক্রিজ করতেছে এবং আউটপুট কারেন্টটাও আমার ডিক্রিজ করতেছে। এখন আমার যে কাজটা আবার একই কাজটা করব, এটা নো লোড কন্ডিশন নিয়ে আবার আরপিএমটাকে রিঅ্যাডজাস্ট করব। তো আরপিএম 1500 আসার মাধ্যমে এখানে এটা অলমোস্ট 415 বা 415 ভোল্ট চলে আসছে। 415 ভোল্ট চলে আসলো, আরপিএম আমার 1500 আসলো। সেম কেস এখন আমরা ক্যাপাসিটিভ লোডের জন্য যদি দেখি, ক্যাপাসিটিভ লোডের জন্য আমরা একটু রিঅ্যাডজাস্ট করে নিই। এটা হচ্ছে 415 ভোল্ট। এটা থাকলে হচ্ছে আমার নো লোড আউটপুট ভোল্টেজ। এটা হচ্ছে আমার এক্সাইটার কারেন্ট, এটা হচ্ছে আমার আউটপুট লাইন কারেন্ট। তো এটা মোটরের সবগুলি রিডিংয়ের জন্য সেম হবে, কারণ এখানে যদি লোড বাড়াচ্ছি। এখন যদি আমি ক্যাপাসিটর লোডেড করে দিই, ক্যাপাসিটর লোড অন করি, ক্যাপাসিটর লোড দিলাম এবং যে জিনিসটা খেয়াল করলাম, ক্যাপাসিটর যেহেতু আপনার, আচ্ছা আগে স্পিডটা আমি মেজার করে নিই। স্পিডটা আমরা এখানেও ডিক্রিজ করতেছে, বাট ক্যাপাসিটিভ লোড যেহেতু আমার ভোল্টেজটা ইনক্রিজ করে গেল। কারণ ক্যাপাসিটেন্স আমি ট্রান্সফর্মারের ক্ষেত্রেও দেখেছি, এটা লিডিং পাওয়ার ফ্যাক্টর দেয়, এর জন্য আমার আউটপুট ভোল্টেজটা ইনক্রিজ করবে অলদো আমার স্পিড যদি লো হয়। আদার দেন দ্যাট আমার বাকি দুটা কারেন্ট মোরলেস সেম থাকে, অথবা মাইনর কিছু ফ্ল্যাকচুয়েশন হবে। এখন যদি আমি আবার ওই আগের কন্ডিশনটা ফিরে আসতে চাই, আমি ক্যাপাসিটরটাকে নো লোড করে দিব, ক্যাপাসিটর লোড অফ করে দিলাম এবং এটাকে আবার একটু টিউন করে 415 ভোল্টে নিয়ে আসতে হবে। আরপিএমটা হ্যাঁ, আরপিএমটা 1500 আসলো, এসে এখানে আমার অলমোস্ট 415 ভোল্ট আছে। সো এটাই হচ্ছে আমার বেসিক্যালি কাজ। আমরা দেখলাম কিভাবে ভোল্টেজ এবং কারেন্ট আমার ইনক্রিজ করে। এক্সপেরিমেন্ট শেষে আমার সবার প্রথম কাজ হচ্ছে এক্সাইটার সুইচটাকে আমি অফ করে দিব। এই সবগুলি নব আমি মিনিমাইজেশন পজিশনে নিয়ে যাব, মিনিমাম পজিশনে, এবং আমার অটো ট্রান্সফরমারের নবটাও, সাপ্লাই নবটাও মিনিমাইজ নিয়ে আমি মেইন সাপ্লাইটা অফ করে দিলাম। সো দিস ওয়াজ বেসিক্যালি আওয়ার এক্সপেরিমেন্ট। এখন আমরা এটা ডাটা টেবিল কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় সেটা আমরা আবার দেখব। দিতে পারিনি স্যার। কে প্রেজেন্ট দিতে পারেন নাই? স্যার রোল 21 স্যার, আমার নেটে প্রবলেম, তো এখনো প্রবলেম করতেছে স্যার। ঠিক আছে, রোল 21 আমি এটা দেখবো, আমি এটা আপনার ঠিক করে দিব। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি 2018 ব্যাচ রোল 1 স্যার। আমি ক্লাসে ছিলাম স্যার, মাঝখানে রোল কলের সময় আমার কারেন্ট ছিল না, তাই ওয়াইফাই কাজ করতেছিল না। পরে আবার পুরোটা ক্লাসে ছিলাম। এখন অ্যাটেন্ডেন্স কি দেওয়া হয়েছে কিনা আমি আসলে জানি না। যদি না দেওয়া হয়ে থাকে আমি ঠিক করে দিব। স্যার রোল 1 এন্ড রোল 21, তাই না? 2018-01 1801 and 2019 roll 1. আর কারো অ্যাটেন্ডেন্স নিয়ে প্রবলেম? স্যার আর কি 2018 আর কি স্যার 32 স্যার। 1032 স্যার জি স্যার 2019 এ 32 2019 32। হ্যাঁ, আপনার কি ছিলেন না স্যার কেন? আর কি অ্যাটেন্ডেন্স দিতে পারিনি স্যার। আগে যে সময় স্যার আর কি অ্যাটেন্ডেন্স দিয়েছেন ওই সময় স্যার আর কি ক্লাস আর কি কারেন্ট চলে গেছিল স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক করে দেব। ওকে, এই টেবিল কি বোঝা গিয়েছে? আমি ভুলে রেকর্ড বাটনটা অন করতে ভুলে গিয়েছিলাম।
সো এই পার্টটা কিন্তু রেকর্ড হয়নি, কারো কোনো কনফিউশন থাকলে এখনো বলেন, এই টেবিলটা আমরা একটু ক্লিয়ার করে নেই। প্রথমে আমার ভোল্টেজটা 415 সেট করব, আরপিএম 1500 সেট করব, করে আমার ফুল লোড যখন দেব তখন আমার আরপিএম ফল করবে, আমার আউটপুট ভোল্টেজ ফল করবে। এরপরে আমরা আবার যখন লো লোড কন্ডিশন নিয়ে যাব ভোল্টেজটা ইনক্রিজ করবে। করার কারণ কি, আমার আরপিএম তখন লো লোড থেকে যখন ফুল লোডে যাব তখন আরপিএমটা বেড়ে যায়, সরি ফুল লোড থেকে যখন আবার ব্যাক করে লো লোডে যাব তখন আরপিএমটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে আমার আউটপুট ভোল্টেজটাও বাড়বে। আউটপুট ভোল্টেজটা বাড়ার কারণে আমার যখন এই আরপিএমটাকে আমি যখন আবার রিঅ্যাডজাস্ট করে 1500 এ আনবো তখন দেখবেন অটোমেটিক আর কিচ্ছু করতে হবে না, এটা অটোমেটিক 415 এ ফল করবে। এরপরে আমি এই 415 কে নো লোড ভোল্টেজ 309 কে ফুল লোড ভোল্টেজ ধরে আমি রেগুলেশন বের করব। ইন্ডাক্টরের ক্ষেত্রেও এরকম একইভাবে রেগুলেশন বের করব। ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখেন আমার নো লোড ভোল্টেজ থেকে ফুল লোড ভোল্টেজটা ইনক্রিজ করে, এটা আমরা ভেক্টর ডায়াগ্রামে খুব ভালো মতো দেখিয়ে দিয়েছি। সো এই ক্ষেত্রে আপনার পার্সেন্টেজ রেগুলেশন নেগেটিভ আসবে। আই গেস এখানে আর কোনো প্রবলেম থাকার কথা না। আর there any problem? স্যার নো স্যার।